বাড়ির সামনে এসে গাড়ি থামানো হয়। ইনায়া কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ফাইজের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। ফাইজের শান্ত চোখে ইনায়ার পানে চেয়ে আছে, হাত বাড়িয়ে ইনায়ার গাল স্পর্শ করে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। কিছু সময় পেরোতে ইনায়া পিট পিট করে চোখ মেলে তাকায়। ফাইজকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত মাথা তুলে নেয় ফাইজের কাঁধ থেকে। ভীষণ লজ্জা পায় মেয়েটা। মাথা নিচু করে চোখ বুজে নেয়। ফাইজ হাসল, ফিস ফিসে বলে, লিটিল কুইন, ঘরে গিয়ে লজ্জা পেও। এটা তো গাড়ি, নয়তো শুদ্ধর কথা ফলো করে যেতে পারো। ইনিয়া বদ্ধ চোখের পাতা আরও খিচে নেয়, বিড়বিড় করে বলে, অসভ্য। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে ইনিয়ার কোমর জড়িয়ে ধরে তার দিকে টেনে নেয়। ইনিয়া চোখ বড় বড় করে ফাইজের দিকে তাকায়, তাকিয়ে বলে, কি করছেন? ফাইজ ঠোঁট কামড়ে হেসে বলে, কি করছি লিটল কুইন? ফাইজের দৃষ্টি ইনায়ার এলোমেলো দৃষ্টিতে, চোখ নামিয়ে নেয়। ফাইজ আর জ্বালালো না। গাড়ির দরজা খুলে বের হয়ে ইনিয়াকে করে তুলে নেয়। ইনিয়া আমতা আমতা করে বলে, আমাকে নামিয়ে দিন প্লিজ। ফাইজ ইনিয়ার দিকে তাকিয়ে হেসে বলে, লিটল কুইন, আমার কোলটাও আমার, ইচ্ছেটাও আমার, সো ডোন্ট টক। ইনিয়া লজ্জা পায়। ফাইজ আর দেরি করল না, গট গট পায়ে এগিয়ে গিয়ে বাসার গেটের দিকে যায়। পিছু পিছু ফাইজের কাজিনরা। ফটাফট তার ফোনে কয়েকটা পিক উঠিয়ে নিচ্ছে তার ভাইয়ের ভাবির। এরপর ফাইজের পিছু যেতে হেসে বলে, ভাইয়া, তোমার বউ কি অসুস্থ? ফাইজের সামনে এগোতে এগোতে বলে, মারাত্মক অসুস্থ আমার বউ। কেন? ফারা হেসে বলে, আমার কেন যেন মনে হচ্ছে ভাবি সুস্থ, কিন্তু তোমার হাত নিষ্পিস করছিল ভাবিকে কোলে নেওয়ার জন্য। ফাইজ বোনের কথা থতমত খেয়ে তাকায়, বিরক্ত গলায় বলে, শুদ্ধর হাওয়া গায়ে লাগিয়ে এলি নাকি? একদম জ্বালাবিনের স্বর। ফারা হাসলো, তবে শুদ্ধর কথা মনে পড়ে মুখটা মলিন হলো। ফাইজ বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পড়লে দেখলো তার মা দাঁড়িয়েছে। ফাইজ হাসলো তার মাকে দেখে। ইনিয়া ভীষণ লজ্জা লাগছে, এখানে কত মানুষ। ফাইজের আম্মু হেসে বলল, আমার বৌমাকে নামিয়ে দাও, এখন ওকে আমাদের কাছে দিয়ে দাও, তোমার কাজ শেষ। ফাইজ মুখ ছোট করলো, না না, আমার কাজ শেষ হয়নি আম্মু, তুমি তোমার বৌমাকে কালকে দেখবে, আজ যেতে দাও। চোখ গুছিয়ে তার বাবাকে সোফায় ক্লান্ত হয়ে বসে থাকতে দেখে বলল, বাবা, আজ তোমার বউকে তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। ফাইজের কথা সবাই হেসে ফেলল। ফাইজের মা ফাইজের কান টেনে বলল, তাই না, আমার বৌমাকে নামিয়ে দাও, অসভ্য ছেলে। ফাইজ অসহায় মুখ করে ইনিয়াকে নামিয়ে দিল। এরপর ইনিয়া হাত ধরে ভেতরে প্রবেশ করে তার বাবার দিকে চেয়ে বলল, বাবা, তুমি কিন্তু ভীষণ ক্লান্ত, তোমার বউকে নিয়ে গিয়ে দ্রুত তোমার সেবা করা বলো, তোমার বউটা এখানে 10 মিনিট থাকুক। ইনিয়া ভীষণ লজ্জা লাগছে, এই লোকটা এমন কেন? কখন থেকে সবার সামনে শুধু বউ বউ করছে। কাজিন ফাইজের তার কাজিন খালা মামাদের দিকে তাকিয়ে বলে, তোমরা কি ঘুমাও, তোমাদের ক্লান্তি মাখা মুখ দেখে আমার একদম সহ্য হচ্ছে না। ফাইজের চাষা হেসে বলে, ফাইজ বাবা, মনে হচ্ছে আজ আমাদের সবার জন্য একটু বেশি চিন্তা করছে। ফাইজ হেসে বলে, আসলে তোমাদের বৌমা সারা রাস্তা আমায় বোঝালো আমি যেন সবার কথা চিন্তা করি, তাই আর কি। ইনিয়া চোখ বড় বড় করে তাকায় ফাইজের দিকে। ফাইজ ইনিয়ার দিকে চেয়ে এক চোখ টিপ দেয়। ইনিয়া থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়, বিড়বিড় করে বলে, কি মিথ্যুক। ইনিয়া অবাক হলো এই লোককে এত হাসতে দেখে। সে তো তার ভাইয়ের কপি ভাবতো এই লোককে। ফাইজের মা ইনিয়ার দিকে এগিয়ে সোফায় বসায়, থুতনিতে হাত দিয়ে ছোট্ট করে একটা চুমু খায়। ফাইজ আরও আত্মীয় স্বজন সবাই ইনিয়াকে ঘিরে দিল, টুকটাক অনেক কথা বলল ইনিয়ার সাথে। খুব বেশি সময় ফারা ইনিয়াকে রাখলো না। কিছুক্ষণ পর ফারা সহ তার কাজিনরা ইনিয়াকে ফাইজের ঘরে বসিয়ে আসে। রাত 12টার কাছাকাছি। ইনিয়া বেডের মাঝখানে ঘোমটা টেনে বসে থাকার কথা, অথচ মেয়ে ঘুমিয়ে কাঁদা। বেচারি ঘুমিয়ে তাকাতে পারছিল না, কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। মাথাটা কেমন ঝিমঝিম করছে, আলগোছে বসতে পারছিল না, তাই বেডের সাথে হেলান দিয়ে বসেছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথার ঘুমটা বেয়ে মেঝেতে পড়ে গেছে। ফাইজ তার রুমে ধীর পায়ে প্রবেশ করলো, দরজা লক করে দেয়। উল্টে ঘুরে বেডের দিকে তাকাতে ইনিয়াকে বসে বসে ঘুমাতে দেখে ভীষণ খারাপ লাগলো তার। লিটল কুইন এত কাঁদলো, সারাটা রাস্তা কেঁদেছে। একটু ঘুমিয়েছিল যদিও, সেটুকু সময় একটু চুপ ছিল। ফাইজ ধীরে ধীরে এগিয়ে যায়। ইনিয়া বেডের কিনারায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে।
ফাইজ ইনিয়াকে কোলে নিয়ে মাঝখানের দিকে শুয়ে দেয়। এরপর ইনিয়ার পাশে বসে ইনিয়ার গালে হাত রাখে। মেয়েটা ঘেমে গিয়েছে। সবচেয়ে বড় কথা, সারাদিন এত ভারী ভারী জিনিস পরে তার কুইন ভীষণ উইক। ফাইজ ইনিয়ার গালে হাত দিয়ে আলতো স্বরে ডাকে, লিটল কুইন। ইনিয়া তার মতো ঘুমিয়ে। ফাইজ আরও বেশ কয়েকবার ডাকে। ইনিয়ার কপাল কুঁচকে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। চোখ না খুলে দু হাতে ফাইজের হাত ধরে ঘুম জড়ানো কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, কোন বেয়াদব রে, দেখছিস না আমি ঘুমাচ্ছি? ফাইজ আর চোখে ইনিয়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমের ঘরে এসব কী বলছে তার বউটা? ফাইজ ইনিয়ার টেনে তুলে বসালো। ইনিয়া তবুও চোখ খুলল না। ফাইজ এক হাতে ইনিয়াকে তার সাথে জড়িয়ে নিয়ে ডাকে, লিটল কুইন। ইনিয়া চোখ বুজে ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমাকে লিটল বলছিস? লিটল মানে তো ছোট্ট। তুই জানিস আমার বিয়ে হয়ে গেছে, আমি বড় হয়ে গেছি। যা ভাগ, আমার বর তোকে পেলে উগান্ডা পাঠিয়ে দেবে। ফাইজ তবদা খেয়ে বলল, এসব কি বলছে তার লিটল কুইন? ফাইজ ইনিয়ার গালে আলতো থাপ্পড় দিয়ে কিছু শব্দ করে বলল, লিটল কুইন। এবার ইনহায় পুরোপুরি ঘুম ভেঙে যায় বোধহয়। মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না। আদো আদো চোখ খুলে ফাইজের মুখটা ঝাপসা দেখে, মনে হলো চিনল না। দুর্বল শরীরে ফাইজকে ধাক্কা দিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, আমাকে ধরছিস কেন? ছাড় আমায়, অসভ্য। মেয়ে দেখছে আর ধরছে। তোকে কিন্তু আমার বরকে দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে নিব বলে দিচ্ছি। কথাগুলো বলে ফাইজ আবারও ধাক্কা দেয়, তবে ইনায়া নিজে হেলে পড়ে যেতে নেয়। ফাইজ শক্ত করে দুহাতে ইনিয়াকে চেপে ধরে। তীক্ষ্ণ চোখে ইনার দিকে চেয়ে আছে ফাইজ। ইনিয়া কে যেন বিড়বিড় করে চোখ বুঝে। এরপর জোর করে ফাইজের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঢুলতে ঢুলতে জড়ানো করতে বলে, স্বামী কোথায়? স্বামী কোথায় তুমি? আজকে আমাদের বাসরাত, এসো স্বামী। ইনিয়ার কথা শুনে ফাইজ বিষম খায়। ইনিয়া ঢুলতে ঢুলতে ফাইজের দিকে এগিয়ে দু হাতে তার চোখ কষলে ভালো করে দেখে, তোমাকে আমার স্বামী স্বামী লাগছে? তুমি কি আমার স্বামী? ফাইজ অদ্ভুত চোখে তাকায় ইনিয়ার দিকে। কোন ভূতে ধরল তার বউটাকে? ইনিয়া ঢুলতে ধরতে ফাইজের বুকে ঢলে পড়ে। ফাইজ দু হাতে ইনিয়াকে আগলে নেয়। ইনিয়া বিড়বিড় করে, স্বামী আমার ঘুম পাচ্ছে। ফাইজ ডান হাতে ইনিয়ার মুখ তুলল। ইনিয়া চোখ বুঝে। ইনিয়া আবার ডাকে, স্বামী। ফাইজ বিদুষর বলো লিটল কুইন। ইনিয়া ফাইজের বুকে নাক ঘষতে ঘষতে বলে, আমি ঘুমাতে চাই। ফাইজ ইনিয়ার মাথায় একটা চুমু খেলো, ঘুমা। এরপর ইনিয়ার থুতনিতে হাত রেখে ইনিয়ার মুখ উঁচু করে ধরে গালের দুপাশে হাত দিয়ে মুখ গোল করে ইনিয়ার মুখের কাছে নাক নিয়ে যায়। যা বোঝার বুঝলো, কিন্তু কে করেছে এই কাজ? মেজাজ চরম লেভেলের গরম হলো। ফাইজের ফোনে কল আসে কারো। ফাইজ ইনিয়ার দিকে চেয়ে পকেট থেকে ফোন বের করে নাম্বার না দেখে রিসিভ করে নেয়। ওপাশ থেকে শুদ্ধ হেসে বলে, বাসর ঘরে ঘুমন্ত কন্যাকে পেয়ে কেমন ফিল করছিস সোনা? ফাইজ চোয়াল শক্ত। শুদ্ধ আবার আছে, চাপ নিস না, একটু পর কেটে যাবে। তুই বোরিং ফিল করলে আমি তোকে প্রক্সি দিই কিছুক্ষণ। ফাইজ রেগে শক্ত করে বলে, আমি তোকে ছাড়বো না শুদ্ধ। এবার ছিছি, বাসরাতে বউকে না ধরে এসব অলক্ষণে কথা বলছিস শোনা। আমাকে আজকের রাতটা ছাড়, আবার কালকে ধরিস। আজ ঘুমন্ত কন্যাকে ধরে থাক। ফাইজ রাগান্বিত সবলে, কাজটা একদম ঠিক করিস নি শুদ্ধ। ফান লিমিটের মাঝে রাখতে হয়। তুই যেটা ক্রস করলি। শুদ্ধ ভুরু কুচকে তাকায়। ফাইজের কণ্ঠস্বর বুঝল সে। অতঃপর ভুরু কুচকে বলে, কি হয়েছে? আমি কম পাওয়ারের এক ঘুমের ওষুধ দিয়েছি, একটু পরেই দেখবি ইনিয়া তোর কোলে উঠে বসবে। ফাইজ দাঁতে দাঁত চেপে বলল, ওকে অ্যালকোহল দিয়েছিস কেন? শুদ্ধ অবাক হয়। মুখ থেকে হাসি মিলিয়ে যায়। সিরিয়াস হয়ে বলল, পাগল নাকি তুই? ওকে আমি এসব দিতে যাব কেন? ফাইজ চোখ বুজে শ্বাস নেয়। অতঃপর কণ্ঠে রাগ নিয়ে বলে, পাগল আমি না, তুই ফান করতে করতে আকাশে উঠে গেছিস। ঠিক ভুল এর তফাৎ ভুলে গেছিস। এখন আমার সত্যি আফসোস হচ্ছে, তোর মতো বেয়াদব ছেলেকে আমি আমার লাইফে বন্ধু হিসেবে ভেবেছিলাম। কথাটা বলে কল কেটে ফোনের সুইচ অফ করে বেডের উপর ছুঁড়ে মারল। শুদ্ধ যেমন অবাক হলো, তেমনি ফাইজের লাস্ট কথাটা মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ফাইজের ফোনে আবারও কল দিলে দেখে ফোন বন্ধ। কপালে চিন্তার ভাঁজ। ফাইজের ফোনে বারবার কল দেয়, প্রতিবারই ফোন বন্ধ। শুদ্ধ রাগ হয়। তাকে মিথ্যে ব্লেম দিচ্ছে কেন? এমনিতে মায়ের উপর রেগে আছে, আজ ভরা বাড়িতে কিছু বলতে পারল না। ভেবেছিল ওখানে যেতে না পারলে ফাইজকে একটু জ্বালানো যায়, কিন্তু এসব মিথ্যে ব্লেম তার হজম হলো না। ফাইজের ফোন বারবার বন্ধ পেয়ে রাগের হাতে ফোন ছুঁড়ে মারে। সব কিছু অসহ্য লাগছে। রাত প্রায় 12:30। ইরফান মাইরার গ্রামে পৌঁছায়।
মায়েরা তাদের দরজায় নক করে কয়েকশো বার। মায়ের মায়েরা বেশিক্ষণ হয়নি পৌঁছানোর, জেগে আছে তারা। দরজা ধাক্কানোর শব্দে মায়ের মা এসে দরজা খুলে দেয়। মায়েরা ইরফানকে দেখে বিস্মিত দৃষ্টিতে তাকায়। মায়ের পিছু পিছু লাভে বসে দাঁড়ায়। বাচ্চাটা সারা রাস্তা ঘুমিয়েছিল, বাড়ি আসার পর ঘুম ভেঙেছে। মায়ের শাড়ি ধরে উকি দিয়ে দেখছিল কে এসেছে। তার আপুকে দেখে মায়ের শাড়ি ছেড়ে দৌড়ে আসে মায়েরা দেখে, শব্দ করে ডাকে, আপু। মায়েরা তার ভাইকে দেখে কোলে নেয়। দ্রুত হাঁটু মুড়ে বসে লাবিবকে দু হাতে জড়িয়ে ধরে। লাবিব তার আপুর গলা জড়িয়ে ধরে বলে, আপু তুমি এসেছো? মায়েরা লাবিবের মুখে ছোট্ট চুমু দিয়ে হেসে বলে, এসেছি তো ভাইয়া, তুমি কাঁদছিলে? লাবিব ঠোঁট উল্টে বলে, আপু মা পচা, তুমিও পচা, এটু তুমি পালু। মায়েরা হেসে দেয়। লাবিব মায়েরা দুগালে দুটো চুমু দিয়ে বলে, আপু এখনই ভালো, তোমাক আমাকে চুমু দিচ্ছে। ইরফান অবাক দৃষ্টিতে চেয়ে আছে মায়েরা আর লাবিকের দিকে। ভাই বোনের সম্পর্কে এমন হয় তার হয়তো জানাই ছিল না। কেমন অদ্ভুত লাগলো তার কাছে। কৌতূহল দৃষ্টিতে ভাই বোনের দিকে তাকিয়ে রইল। লাবিব হঠাৎ ইরফানের চোখ পড়ে। দু হাতে মায়ের গলা জড়িয়ে মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে বলে, খুবই ডুলা ভাই। লাবিবের কথা শুনে ইরফান ভুরু কুচকে তাকায়। হোয়াট? মায়েরা চোখ বড় বড় করে ইরফানের দিকে তাকায়। ইরফানের মুখের এক্সপ্রেশন দেখে তার হাসি পায়। মুখ ঘুরিয়ে লুকিয়ে একটু হেসে নেয়। এরপর নিজেকে সামলে মায়েরার তার হাতে থাকা 3টা ব্যাগ লাবিবের হাতে দেয়, যার ভেতরে অনেকগুলো চকলেটের বাক্স। ইরফান কিনে দিয়েছিল, অবশ্য মায়েরা আবদার করেছিল, তবে এতগুলো চায়নি। মায়ের এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। সে ছোট্ট একটা জিনিস চাইলে ইরফান তার চাওয়া যে অনেক বেশি পরিমাণ এনে দেয়, পারলে দোকানে কিনে এনে দেয়। মায়ের লাবিবের হাতে চকলেটের বাক্স দিয়ে লাবিবের 2 গালে 2 হাত রেখে বলে, এখানে চকলেট আছে, এবার খুশি? লাবিব হেসে মায়ের কাঁধে মাথা দিয়ে হেসে বলে, হ্যাঁ খুশি খুশি। মায়েরা লাবিবের গালে দুটো চুমু খেয়ে বলে, এবার আমি চলে যাব, তুই কাঁদতে পারবি না কিন্তু, কাঁদলে এরপর এসে আবার চকলেট চুমু কিছুই দেব না। লাবিবের মুখ ছোট হয়ে যায়। আপু চলে যাবে। মায়ের মৃদু হেসে বলে, আপু আবার কয়েকদিন পর আসবে তো শোনা ভাইয়া? লাবিব হেসে বলে, আচ্ছা আপু তুমি আসবে, আমি কাঁদবো না, চকলেট চুমু দিবে। মায়েরা হেসে মাথা নেড়ে দেয়, দেবো, কাঁদে না, কাঁদলে দিব না। লাবিব সম্মতি দেয়, আর কাঁদবো না আপু, বালু আপু। মায়ের লাবিবকে ছেড়ে উঠে দাঁড়ায়। তার মায়ের দিকে তাকালে দেখলো তার মা ভেজা চোখে তার দিকে চেয়ে আছে। মায়ের মৃদু স্বরে বলে, দরজা লাগো, আসছি। মায়ের আর মা নিজেকে সামনে নিস্তেজ করলে বলে, আজকে রাতটা থেকে যা মা, অনেক রাত হয়েছে। মায়েরা তাকালো না তার মায়ের দিকে, উল্টো ঘুরে ইরফানের পাশে দাঁড়িয়ে নিজে ইরফানের হাত ধরল। ইরফান অবাক। মায়েরা ইরফানকে বলে, রাতে শহরে যেতে কি প্রবলেম হবে? ইরফান ছোট করে বলল, নো। মায়েরা হেসে বলে, তবে চলুন। এরপর তার মায়ের দিকে চেয়ে হেসে বলে, কিচ্ছু হবে না, তুমি ঘুমাও। কথাটা বলে মায়েরা ইরফানের হাত ধরে টানে। মজার ব্যাপার হলো মায়ের মা আর একবারও মায়েরাকে থাকতে বলল না, না তো ইরফানকে কিছু বলল। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকালো, দেখলো ভদ্রমহিলা যেন এখনই কেঁদেই দিবেন। ইরফান অবাক হলো। মায়েরা ইরফানের হাত ধরে বারবার টানলেও ইরফান নিজের মায়েরার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে নেয়। মায়ের মা তার স্বামীর কড়া দৃষ্টি উপেক্ষা করে মায়েরাকে একবার থাকতে বলেছিল, দ্বিতীয়বার আর সাহস করে উঠতে পারেনি। মায়েরা আর ইরফান বাড়ি থেকে বেরিয়ে দুপা এগোলে লাবিবের বাবা এসে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়ের মুখের মলিন হাসি ফুটে ওঠে। ইরফান বোধহয় বিরক্ত হলো। ইরফান তার গাড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ে। মায়েরাকে তার দিকে ফেরায়। চাঁদের স্নিগ্ধ হলে মায়ের কোমল মুখাবয়ব জুড়ে ছড়িয়ে আছে। জল করে চাঁদের আলোয় মায়ের ফর্সা ত্বক শ্বেত পাথরের মতো মায়াবী লাগছে। এভাবে কখনো মায়েরাকে দেখেনি। ইরফানের এক ধ্যানে চেয়ে থাকে মায়ের পানে। ডান হাত বাড়িয়ে মায়ের গালে রাখে। মায়েরা ইরফানের দিকে তাকায়। ইরফান মৃদু হেসে বলে, তুমি চাইলে আজকে রাতে এখানে থাকতে পারে, বাট নেক্সট ডেতে খুব ভোরে ভার্সিটি যেতে হবে, আমার ভার্সিটি আছে। মায়েরা ইরফানের কথা বেশ অবাক হয়। এভাবে তো ইরফান কথা বলে না তার সাথে। আর চোখে তার গালে রাখা ইরফানের হাত দেখলো, ভাবনা রেখে নির্জীব গলে বলে, থাকবো না, বাড়ি চলুন। ইরফান মায়ের মুখে দৃষ্টি বলে গম্ভীর গলে বলে, আমি তোমাকে অফার করছি, তুমি ফিরিয়ে দিচ্ছ স্টুপিড গার্ল। ইরফান মায়ের দিকে চেয়ে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। তখনই মায়ের পায়ের সাথে কিছু একটা স্পর্শ লাগে। মায়েরা চেঁচিয়ে ওঠে। পায়ের গোলারির উপর জায়গাটা কেমন জ্বলে উঠল। ইরফান দ্রুত মায়ের কোমর
দু হাতে জড়িয়ে মায়েরাকে উঁচু করে ধরে। মায়েরা পড়ে যাওয়ার ভয়ে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। নিচের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো কি অন্ধকারে তেমন কিছু চোখে পড়ল না। মায়েরা ইরফান মায়েরাকে গাড়ির ডিগিতে বসিয়ে চিন্তিত করলো বলে হোয়াট হ্যাপেন্ড। মায়েরা তার ডান পা উঠিয়ে লেহেঙ্গা সামান্য উপরে উঠালো। ইরফান পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বলল। মায়ের পায়ে হাত দিয়ে দেখেছে। ইরফান ফ্ল্যাশ লাইট মায়ের পায়ের দিকে ধরে। পায়ের একটা জায়গায় কেমন চিরে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে। ইরফান অবাক হলো। ডান হাত বাড়িয়ে মায়ের পায়ের জুতা খুলে ডিগির উপর রাখে। এরপর চামড়ার উপর লেগে থাকা রক্ত মুছে দেয় বা উল্টে পাল্টে চেক করছে কোথাও লেগেছে কিনা। চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করে, এটা কি হলো? মায়েরা ব্যথাতের আওয়াজ বলে, জানি না, নরম কিছু পায়ে লেগেছিল মনে হয়, কিন্তু কাটলো কেন? ইরফান দৃষ্টি ঘুরে মায়ের দিকে তাকায়। ফোনের ফ্ল্যাশ মায়ের মুখের দিকে ধরলে মায়েরা মুখ বাঁকিয়ে চোখ মুখ কুচকে বলে, মুখে লাট ধরছেন কেন, সরান। ইরফান কিছু বলল না। ফুলের ফ্ল্যাশ ডান দিকে ঘুরে দেখলো কিছু আছে কিনা। একটু দূরে একটা কালো বিড়াল দেখে ইরফান ভুরু কুচকে নিল। বুঝলো এই বেয়াদব বিড়াল মায়ের এই অবস্থা করছে। বিড়ালের চোখে মুখে লাইট পড়লে মিউ করে শব্দ করে উঠল। মায়েরা বিড়ালের ডাক শুনে বাম দিকে ঘাড় ঘুরিয়ে বিড়ালটির দিকে তাকালো। একদম কুটকুটে কালো বিড়াল। কালো বিড়াল দেখে মায়েরা একটু ভয়ই লাগলো। ইরফান রেগে ডিগির উপর থেকে মায়েরা জুতো নিয়ে বিড়ালটার দিকে ছুড়ে মারে। মায়েরা চেঁচিয়ে বলে, আরে কী করছেন, নিরহ প্রাণী। ইরফান মায়ের কাছে এসে অশান্ত কণ্ঠে বলে, ও নিরীহ না, ও ফ্লাওয়ারকে পেন দিয়েছে। মায়েরা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। ইরফানের হাতে ফোন পকেট রেখে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে বলে, আমার জুতো। ইরফান মায়েরাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিতে দিতে মৃদুস্বরে বলে, 1000টা কিনে দেবো। মায়েরা চুপ হয়ে যায়। 1000টা? সত্যি সত্যি যদি 1000টা কিনে এনে দেয়? মায়েরা মনে মনে দুঃখ করলো। তার জুতোর জন্য আফসোস করা একদম উচিত হয়নি। ইরফান মায়েরার দিকে তাকায় দেখলো মায়েরা ঘেমে গেছে। বাঁ হাতের মুখে লেগে থাকা ঘাম মুছে নিয়ে মাথা থেকে হিজাব নামিয়ে নেয়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার গলায় নজর করে। ঘেমে গিয়েছে দেখে হিজাব গলা থেকে টেনে গাড়ির পিছনে ছুঁড়ে মারে। এরপর বাঁ হাতের গলার ভাঁজে হাত দিয়ে ঘাম মুছে দেয়। মায়েরা শিউরে ওঠে। ইরফান মায়েরা লেহেঙ্গার ওড়না হাত দিয়ে মায়েরা ইরফানের হাত ধরে আমতা আমতা করে বলে, কী করছেন? ইরফান মায়েরার দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলে, এসব খোলো। মায়েরা ইরফানের মতিগতি বুঝতে পেরে বলে ওঠে, এসে ছেড়ে দিন, তাহলে আর গরম লাগবে না। ইরফান ভুরু কুচকে বলে, ইয়া শিওর। এরপর ইরফান ড্রাইভিং সিটে গিয়ে বসে। গাড়ির গ্লাস তুলে দেয়, এসি ছেড়ে দেয়, গাড়ির লাইট অফ করে দেয়। মায়েরা কিছু বলল না, ভালো লাগছে না তার। অন্ধকারের বাইরে দৃষ্টি দিয়ে রাখে আনমনে, চোখের কোণে পানি, তবে তা গড়তে দিল না। ইরফান ঘন্টাখানেক গাড়ি ড্রাইভ করে একটা হাসপাতালের সামনে গাড়ি দাঁড় করে। এরপর কোনো কথা না বলে মায়েরাকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ডান হাত ইরফানের ঘাড়ে রেখে মিনমিন করে বলে, আমি হাঁটতে পারবো। ইরফান মায়েরার দিকে একবার তাকালো। এরপর সামনে তাকে গম্ভীর করে বলল, মিটু। মায়েরা কিছু বলল না। এমনিতে তার ভালো লাগছে না। সবচেয়ে বড় কথা, এই লোক শুনলই না, না বলতো, শুনবেই না, বলতে কি করতো। বেশি রাত হওয়ায় কোনো ডক্টর পায়নি। সিস্টার মায়েরার পা পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দিছে। ইরফান বিরক্ত হয়। বিড়াল খামচে দিয়েছে, ইঞ্জেকশন দিতে হবে, কিন্তু এখন কোনোভাবে ম্যানেজ করতে পারলো না। মায়েরাকে গাড়িতে বসে ইরফান চোখ বুজে ভাবতে লাগলো কী করা যায়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকালো। আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান রেগে যায়। হঠাৎই চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কেয়ারফুল হতে থাকতে পারো না, বড় হতে পারো না, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো আমায়। মায়েরা ঢোক গেল। একটু আগেই তো ঠান্ডা ছিল, মুহূর্তে এমন আগুন হয়ে গেল। মিনমিন করে বলল, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলল, তো পারোটা কি, শুধু মানুষের মাথা খেতে? মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। সে আবার কার মাথা খেয়েছে? মায়েরা বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে জানলা দিকে ফিরে বসলো। অসহ্য লোক একটা। সে তো ভালোর জন্য জিজ্ঞাসা করছে মাথা ব্যথা করছে কিনা, কিন্তু এই লোক তো অসভ্যের দাদা, মুখ থেকে শুধু নিম পাতা আর রস বেরোয়। ইরফান মায়েরাকে উল্টো দিকে ফিরে বসতে দেখে রেগে যায়। মায়েরা হাত ধরে টেনে তার দিকে ফেরায়। মায়েরা বিরক্ত হয়ে বলে, কী সমস্যা আপনার? বাড়ি চলুন তো। ইরফান কণ্ঠে চাপা রাগ, সাথে আফসোস সুরে বলে,
তুমি কি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? মায়েরা মুখ আলগা হয়ে গেল। এই লোক কখন কি বলে আল্লাহই ভালো জানে। মায়েরা আমতা আমতা করে বলে বাড়ি চলুন। ইরফান বিরক্ত হয়ে বলে নো। নো মানে? ইরফান ভুরু কুচকে বলে নো মিন্স নো। মায়েরা বিরক্ত হয়। আমি সেটা জানি, অনেক রাত হয়েছে, প্লিজ চলুন। ইরফান মায়েরা দু হাত তার দু গালের মাঝে নিয়ে চেক করে। মায়েরা গাল গলা চেক করে, কপালে চিন্তার ভাঁজ পড়ে। মায়েরার দিকে চেয়ে শীত চিন্তিত গলে বলে তোর শীত লাগছে? তোমার বডি এমন কেন? মায়েরা ইরফানের দিকে তাকালো। বেশিক্ষণ এসির মাঝে থাকতে পারে না, অভ্যাস নেই। কিন্তু ইরফান এসির মাঝেও ঘামছে, সেখানে সে কীভাবে বলবে এসি অফ করুন? সে বলল না, তাও লোকটা কীভাবে যেন বুঝে গেল। ইরফান বিরক্ত হয়ে মায়েরার হাত ছেড়ে এসি অফ করে দেয়। মায়েরা মিনমিন করে বলে এসি দিন, আপনি তো ঘেমে গেছেন। ইরফান মায়েরার পানে চেয়ে গম্ভীর করে বলে নো নিড। কিছু একটা ভেবে বলে তুমি ক্ষুধার্ত, আমাকে বলছো না কেন? মায়েরা অবাক হয়। এটাও বুঝে গেল এই লোক সবই মাথায় থাকে। মিনমিন করে বলে বাড়ি গিয়ে খাবে। ইরফান ধমকে বলো সব কথা বলতে পারো, জাস্ট কাজের কথা ছাড়া, রাইট স্টুপিড গার্ল। মায়েরা অসহায় মুখ করে তাকালো। ইরফান আর কিছু বলল না, চুপচাপ গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ডাকলো কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির দরজা লাগিয়ে মৃদু স্বরে বলে ওয়েট। কিছুক্ষণ পর ইরফান মায়ের হাতে একটা ভাতের প্যাকেট ধরে দেয়। মায়েরা নীরবে ইরফানের হাত থেকে পরোটাটা নেয়। বাসমতি চালের গরম ভাত, সাথে হাঁসের মাংস। মায়েরা ভীষণ খিদে পেয়েছিল আসলে। ইরফানের দিকে কৃতজ্ঞতার চোখে ফেরায়। মেয়েটার মন খারাপ ছিল, ইরফান কাজে না চাইতেও মন ভালো হয়ে যায়। ইরফান পানির বোতলে মুখ খুলে মায়েরার দিকে এগিয়ে দেয়। মায়েরা তৃপ্তির শ্বাস নিয়ে ইরফানের হাত থেকে পানির বোতল নিয়ে জানলাটা দিয়ে ঝটপট হাত দিয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিল। খাওয়ার মাঝে ইরফানের দিকে তাকালো, দেখলো ইরফান শান্ত চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা মুখের খাবারটুকু শেষ করে ইরফানের উদ্দেশ্যে বলল আপনি খেয়েছেন? ইরফান পাল্টা প্রশ্ন করলো তুমি খাইয়েছো? মায়েরা বাঁকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান গাড়ি থেকে নেমে মায়েরার পাশের ডোর খুলে বলে বেরিয়ে এসো। মায়েরা ঢোক গেলে বলে কেন? ইরফান মৃদু স্বরে বলে ব্যাক সিটে এসো। মায়েরা চুপ করে গাড়ি থেকে নামে। ইরফান ফ্রন্ট সিটের দরজা লাগিয়ে ব্যাক সিটের দৌড় খুলে দেয়। মায়েরা এবারও কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসলো। ইরফান মৃদু স্বরে বলল ওদিকে যাও। মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের পানে। ইরফান এই কথাটা চুপচাপ মেনে নিল, সরে বসলো খানিকক্ষণ। ইরফান দ্রুত মায়েরার পাশে বসে গাড়ির ডোর লাগিয়ে দেয়। এরপর মায়েরার দিকে ফিরে বসে ডান পা সিটের উপর উঠিয়ে বাম পা নিচে রাখে। সিটের উপর রাখা ইরফানের হাঁটু মায়েরা শরীর স্পর্শ করলো। ইরফান মায়েরার দিকে যেয়ে শান্ত করে বলে খাইয়ে দাও। মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বোঝার চেষ্টা করছে, আমতা আমতা করে বলে জি। ইরফান ভুরু কুচকে বলে আই অ্যাম অলসো হাংরি। মায়েরা তার হাতে থাকা প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দেয়। ইরফান গম্ভীর বলে তোমাকে খাইয়ে দিতে বলছি। মায়েরা ঢোক গেলে ইরফানের কথার অর্থ মায়েরা তাকে খাইয়ে দেখ। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। মায়েরা হাতের প্যাকেট তার দিকে ফিরিয়ে আনে, মাথা নিচু করে মিনমিন করে বলে আপনি খান। ইরফান মায়েরাকে টেনে তার ডান পায়ের উড়ুতে বসিয়ে দেয়। মায়েরা নিজেই গুছিয়ে নিয়ে বলে কী করছেন? ইরফান বসানো। মায়েরা ইরফানের মুখ এখন সামনাসামনি। ইরফান ডান হাত বাড়িয়ে মায়েরার ঠোঁটের কোণে লেগে থাকা সামান্য তরকারি বুড়ো আঙ্গুল দ্বারা মুছে দেয়। এরপর মায়েরার চোখের দিকে শীতল গলায় বলে খাইয়ে দাও, আমি ক্ষুধার্ত, ইংলিশ বোঝো না? মায়েরা আমতা আমতা করে বলে এখানে তো আমি খেয়েছি। ইরফান ভুরু কোচ বলে আই নো, স্টার্ট করো ফার্স্ট। মায়েরা আবার কিছু বলতে যাবে, ইরফান ধমকে দেয় স্টার্ট আপ, যা বলছি করো। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে, ঠোক গিলে ইরফানের পায়ের উপর থেকে নামতে নিলে ইরফান ডান হাতে মায়েরাকে টেনে বসে তার দিকে গম্ভীর গলা বলে স্টুপিড, রাগিও না আমায়, খাওয়াও ফার্স্ট। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে একবার তাকায়। ইরফানের চোখে চোখ পড়লে মেয়েটার সাথে সাথে চোখ নামিয়ে নেয়, নিজেকে সামলে ভাত মাখায়। ইরফান মায়েরা ভাত মাখানোয় ব্যস্ত, হাতের দিকে ঠোঁট পাকায় সামান্য। মায়েরা তার ছোট হাতে যেটুকু ভাত ধরলো সেটুকু নিয়ে ইরফানের দিকে বাড়িয়ে দিল। মায়েরা একটু পর পর ইরফানকে প্যাকেটের সব ভাত খাইয়ে দিল। ইরফান পুরোটা সময় মায়েরার দিকে চেয়েছিল। মেয়েরা ভীষণ অস্বস্তি নিয়ে ইরফানকে খাইয়েছিল। এ জীবনে নিজে ছাড়া
তার একমাত্র ছোট ভাইকে খাইয়েছিল, আজ আরেকজন অ্যাড হলো। খাবার শেষে ইরফান পানি খেয়ে নেয়, মায়েরাকে তার পায়ের উপর থেকে নামিয়ে দেয়। মায়ের স্বস্তির নিঃশ্বাস ফেল, যেন কোনো অসাধ্য সাধন করেছে। কিন্তু সে তো খেতে পারল না। অসহায় চোখে ফাঁকা প্যাকেটের দিকে চেয়ে রইল। বিড়বিড় করে স্বার্থপর লোকটা সব খেয়ে ফেলল। ইরফান পানির বোতলে ফ্রন্ট সিটের প্যাকেটে রাখে। তার বাম পাশ থেকে মায়েরার হিজাব নিয়ে মুখ মুছে নেয়। মায়েরা আর চোখে ইরফানের কার্যকলাপ দেখছে। ইরফান এগিয়ে এসে মায়েরার পাশে ঘেঁষে বসে। মায়েরা আর চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। ইরফান ফোন স্ক্রল করতে করতে প্রশ্ন করে, তোমার ড্রিম কি? মায়েরা ইরফানের প্রশ্ন শুনে অবাক হয়ে যায়। তাকায় ইরফানের দিকে। এভাবে কেউ কখনো জিজ্ঞাসা করেনি তাকে। একটু পর কিছুটা সামলে বলে, কিছু না। ইরফান মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা মাথা নিচু করে আছে। ইরফান মায়েরার কোলের উপর থাকা প্যাকেটটা নিয়ে জানলার বাইরে ছুড়ে দেয়। মায়েরা মুখ বাঁকালো, কি স্বার্থপর, নিজে সব খেয়ে তার খাওয়ার কথা ভুলে গেল। যদি প্রথমে যেটুকু খেয়েছিল তাতে খিদে কিছুটা প্রশমতি হলো। ইরফান গম্ভীর গেলে প্রশ্ন করে, কোন কলেজে পড়তেছ? দেন কোন ভার্সিটি, মেডিকেল না ইঞ্জিনিয়ারিং? কোনো উইশ? মায়েরা ইরফানের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো কলেজ চিনি না, কিন্তু আপনাদের ভার্সিটি অনেক ভালো। আমি শুনেছি আমাদের গ্রামের সবাই ভার্সিটির নাম সবচেয়ে বেশি। একটু থেমে প্রশ্ন করে, আপনাদের ভার্সিটি এত ভালো কেন? ইরফান ভুরু কুচকে মায়েরার দিকে তাকায়। মায়েরা বোকা প্রশ্নে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, বিকজ ইন ফিউচার তুমি ওখানে তুমি পড়বে। মায়েরা ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান চেয়ে হেসেছে মনে হয়। মায়েরা অভিজ্ঞ চোখে চেয়ে বোঝার চেষ্টা করলো ইরফান আসলে হেসেছে। এই লোক হাসতে দেখার কৌতূহল মায়েরার এ জীবনে মিটবে না, কারণ এই লোক তো হাসতেই জানে না। মনে তো হলো হাসলো, কিন্তু মায়েরা বুঝে পায় না। ইরফান বলা কথাটা মনে পড়লে অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায়। ইরফান আর কিছু বলে না। গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর রাখা একটা প্যাকেট নিয়ে গাড়ির জানলা দিয়ে মায়েরার দিকে বাড়িয়ে দেয়। মায়েরা অবাক হয়ে বলে, এটা কোথায় পেলেন? ইরফান ভুরু কুচকে বলে, পেট থেকে বের করে পড়েছি। মায়েরা মুখ কুচকিলো তাকালো ইরফানের দিকে। ইরফান হাত থেকে প্যাকেটটা নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। সকাল 7টা, শুদ্ধ ব্যালকনিতে দাঁড়িয়েছে। সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি। মন মেজাজটা এত খারাপ এত কবে ছিল সেটাই ভাবার ট্রাই করছে। একে তো মিথ্যা ব্লেম, তার উপর ফাইজের কথা, তার উপর তার মা এক বাড়তি ঝামেলা বাঁধিয়ে রেখেছে। বিরক্তিতে চোখ মুখ কুচকে ব্যালকনি থেকে ঘরে এসে কিছুক্ষণ পায়চারি করে। এরপর ঘর থেকে বেরোলে তার মা তাকে দেখে দাঁড়িয়ে যায়। তিন বেগম শুদ্ধকে দেখে তার ছেলের মাথা হাত বুলিয়ে বলে, চোখ এমন লাল কেন, রাতে ঘুমাসনি? শুদ্ধ মায়ের দিকে বেশ অনেকক্ষণ চেয়ে থেকে। একটু আগে যে মন খারাপ লাগা ছিল, এত অশান্তি ছিল, মায়ের হাসি মুখ দেখে কেন যেন সব মিলিয়ে গেল। মনটা ফুরফুরা হলো আগের চেয়ে। টিনা বেগমের হাত ধরে ঘরের ভেতরে আনে। এরপর টিনা বেগমকে বেডে বসে শুদ্ধ তার মায়েরগুলো মাথা রেখে বলে, মা চুল টেনে দাও। রাতে একটুতেই ঘুমাতে পারেনি। টিনা বেগম মৃদু হাসলেন, তবে কিছুটা চিন্তিত বলে, শরীর খারাপ নাকি, জ্বর বাঁধিয়েছে? কথা বলতে বলতে শুদ্ধর গাল কপাল চেক করলো। না, শরীর তো ঠান্ডা। শুদ্ধ তৃপ্তির হাসি হেসে বলে, কোনো কারণ নেই, ঘুম পাড়াও আমায়। আজকে ভার্সিটি শেষ, ইরফানদের বাড়ি থেকে আমার বাড়ি নিয়ে যাব। 6 মাসের আগে যদি গ্রামে যেতে চেয়েছো, তবে খবর আছে তোমার। তোমার আদরের অভাবে আমি শুকিয়ে যাচ্ছি। তিনি বেগম শুদ্ধের মাথায় হাত বুলিয়ে দিতে দিয়ে মৃদু হেসে বলল, যতদিন থাকতে পারবো থাকবো। একটু থেমে বললো, বাবা কিছু কথা আছে তোর সাথে। শুদ্ধ চোখ বুঝে বলো, তোমাকে বলছিলাম না তোর জন্য একটা মেয়ে দেখেছি, ওই যে সামিয়া, ওকে একটু আমার সাথে এখানে এনেছি। খুব ভালো মেয়ে বুঝলি, আমার খুব যত্ন করে। ওকে তোর বউ করে আনায় বহুদিনের শখ আমার। ইনিয়ার মায়ের বিয়েটা তো হয়ে গেল, ইরফান বাবু বিয়ে করছে, তুই এবার বিয়েটা করে নে বাবা। শুদ্ধ রাগ খাওয়ার কথা, ভীষণ রাগ। এই মাকে দেখার আগে পর্যন্ত এটা ভেবে রেখেছিল, কিন্তু এখন কেন যেন রাগ লাগছে না। শুদ্ধ মায়ের কোল থেকে মাথা তুলে সোজা হয়। এরপর টিনা বেগমের 2 হাত নিজের 2 হাতের মাঝে নিয়ে বলে, তুমি সেই মেয়েকে অনেক পছন্দ করো? টিনা বেগম হেসে বলে, খুব করি। তোর সাথে ওকে খুব মানাবে বাবা, খুব লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা, আমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করি, তুমি কি করবে? শুদ্ধর কথায় টিনা বেগমের মুখ থেকে হাসি মিলে যায়। একটু পর আবার হেসে বলে, আমি জানি আমার বাপ এমন করবে না। স্বামী কালকে রাতে কী বলেছিল জানিস?
তো পছন্দ থাকতে পারে। আমি খুব হেসেছিলাম। তোর পছন্দ থাকলে আমি অবশ্যই জানতাম। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে আমার পছন্দ রেখে নিজের পছন্দের মূল্য দেবে না, এটা আমি জানি। শুদ্ধ তার মায়ের কথায় আর একটু অবাক হয়। তার মা এমন, এটা সে জানে, কিন্তু কোথাও একটা শূন্যতা ঘিরে ধরল। তার মায়ের মুখের দিকে তাকালো, তাকিয়ে রইল। সে যখন ক্লাস 8-এ পড়ে তখন তার বাবা মারা যায়। তার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। বাবা মারা যাওয়ার প্রতি মাসে যে নির্দিষ্ট একটা সীমিত টাকা আসতো, সেই টাকা দিয়ে তার মা তাকে খুব কষ্ট করে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তার মা ভীষণ মর্যাদা সম্পন্ন একজন মহিলা। তার বাবার মৃত্যুর পর তাদের যে অভাব দেখা দিয়েছিল, তিনি কখনো কারো সাহায্য নেয়নি। এই যে ইরফানদের অবস্থা এত ভালো, তার মামা সবসময় বলতো শুদ্ধর পড়াশোনা নিয়ে যেন কোনো তোর বোন চিন্তা না করে। তবে টিনা বেগম উত্তরে বলছিল, আমার স্বামী যা রেখে গেছেন সেটাই আমার জন্য যথেষ্ট। আর ভবিষ্যতে যা প্রয়োজন হবে তা আমার ছেলেই দিবে। শুদ্ধ কিন্তু বিলাসীদের মাঝে মানুষ হয়নি। আজকে এই জায়গায় এসেছে তার মায়ের জন্য। তার মায়ের দুঃখ কষ্ট পাড়ি দিয়ে, সাথে গ্রাম মধ্যবিত্ত এক জীবন পাড়ি দিয়ে আজকে শুদ্ধ। আচ্ছা, সে মায়ের একমাত্র আশা ভরসা অবলম্বন সব কিছু তার ছেলে। সেই ছেলে তার মাকে কিভাবে কষ্ট দিতে পারে? শুদ্ধর গলা শুকিয়ে এসলো। ভীষণ ভীতু মনে হলো নিজেকে। সে কি সাহসী? মায়ের সামনে সাহসী ছেলে হওয়াটা ঠিক না। শুদ্ধর মন বলে ঠিক না, বরং মায়ের সামনে ভীতু হওয়াটা অধিক সঠিক। তাই যে শুদ্ধ ভীতু হয়ে বসে আছে, সে একটি বাক্য তার মায়ের হাসিমুখ কেড়ে নেবে। সেই বাক্য উচ্চারণ করতে ভীষণ ভয় হচ্ছে। তার মায়ের হাসিমুখ কাটতে সে ভীষণ ভীতু। এখানে ভুলটা আসলে কার? সে ফারাকে মন দিয়েছিল এজন্য, নাকি তার মা অন্য একটি মেয়েকে তার বৌমা করার স্বপ্ন দেখেছে এজন্য? শুদ্ধ একটা কথা ভেবে হাসি পায়। সে যদি ভার্সিটির লেকচারার না হতো, সে আগের মতো একটা মধ্যবিত্ত লাইফ লিড করতো, তাহলে তো এমনই বিয়ে হতো না। আর এখন কাকে রেখে কাকে বিয়ে করবে সেটাই ভেবে কুল পায় না। ফারা এখন ভার্সিটিতে পড়ছে, আর সে ফারাকে পছন্দ করে তার ভার্সিটির লাইফ থেকে। সে ফারাকে পাওয়ার স্বপ্ন কখনো দেখেনি, কারণ সে জানতো মধ্যবিত্ত ছেলেদের শুধু ভালোবাসা যায়, তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার স্বপ্ন দেখে না। কিন্তু যখন তার লাইফ সেটেল হয়, তখন থেকে ফারাকে পাওয়ার স্বপ্ন বুনেছিল। কিন্তু এখন মায়ের হাসি কেড়ে নিবে কীভাবে? টিনা বেগমকে ছেড়ে বেড থেকে উঠে দাঁড়ায় শুদ্ধ। দীর্ঘশ্বাস ফেলে শার্ট চেঞ্জ করে নিজেকে পরিপাটি করে নেয়। এরপর মায়ের উদ্দেশ্যে বলে, ভার্সিটির শেষে তোমাকে আমার বাসায় নিয়ে যাবো, লেট করবে না, রেডি হয়ে থেকো মা। টিনা বেগম বললেন, খেয়ে যা। আর তোর ভার্সিটি এত তাড়াতাড়ি? শুদ্ধ হাত ঘড়ির সময় দেখলো 8টার কাছাকাছি। মৃদু হেসে বললো, একটা কাজ আছে, কাজটা সেরে ভার্সিটি যাব, বাইরে খেয়ে নেবো, এখন আসি। কথাটা বলে দ্রুত বেরিয়ে যায়। গত রাত 2টার পর ইরফান আর মায়েরা বাড়ি ফিরছিল। মায়েরা সকাল সকাল উঠে ঘর থেকে বেরিয়ে গেছে। এ বাড়িতে আসার পর মায়েরা সেভাবে কখনো কোনো কাজ করেনি। আজ তো বাসায় অনেক মানুষ, এজন্য ভাবলো সে তার শাশুড়ি আর রীতাকে গিয়েও একটুখানি হেল্প করবে। সে নিজের বাড়িতে থাকতে তো কত কাজ করতো, এখানে এসে করা হয়নি। ভাবনা নিয়ে ঝটপট করে ঘর থেকে বেরিয়ে এসেছিল। সবার জন্য নাস্তা বানানোয় হেল্প করছিল মায়েরা রীতার সঙ্গে। হঠাৎ মনে পড়লো ইরফানকে কফি দেওয়া হয়নি। এখন তো অনেক বেলা হয়েছে। মায়েরা রীতাকে কিছু সময় একা কাজ করতে দেখে নিজেই উঠে ইরফানের জন্য 1 মগ কফি বানিয়ে ইরফানের ঘরের দিকে যায়। ঘরে গিয়ে ইরফান বেডের উপর হেলান দিয়ে বসে থাকতে দেখে মায়েরা এগিয়ে এসে গেল। গলা ঝেড়ে কফির মগটা দিয়ে বলল, আপনার কফি। মায়েরার কণ্ঠে ইরফান চোখ মেলে তাকায়। নীরবে মায়েরা হাত থেকে কফির মগ নিয়ে চুমু দেয়। মায়েরা দ্রুত ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে উল্টো ঘুরে যেতে নিলে ইরফান মায়ের হাত টেনে ধরে। মায়েরা পিছু ফিরে তাকায়। ইরফান বিরক্তিতে চোখ মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা হাত ছাড়াতে চায়। ইরফান বিরক্তিমাখা কণ্ঠে বলে, আবার কোথায় যাচ্ছ? কাজ করছে, হাত ছাড়ুন। ইরফান মায়েরা হাত ধরে টেনে তার সামনে বসিয়ে গম্ভীর গলা বলে, বসো, ইম্পর্টেন্ট কথা আছে। মায়েরা ইরফানের দিকে চেয়ে কৌতূহল চোখে প্রশ্ন করে, কি? ইরফান বাঁ হাতে মায়েরার ডান হাতের কবজি ধরে রেখে ডান হাতে কফির মুখে চুমুক দেয় মায়েরার পানে। মায়েরা অধৈর্য গলা বলে, কি বলুন? মায়েরা কিছু বলল না। মায়েরার দিকে চেয়ে পুরো কফিটা শেষ করলো। এরপর হাতের মগ বেডসাইডের উপর রেখে প্রশ্ন করলো, তুমি বলেছিলে তোমার সৎ মা, এটা কি রেগে বলেছিলে? মায়েরা অবাক হয়ে বলে, মানে?
ইরফান ভুরু কুচকে বলল, আই থিঙ্ক উনি তোমার সৎ মা নয়। আই এম রাইট? মায়েরা কি বলবে বুঝবে না। এই লোক এসব আবল তাবল কি বলছে। মায়েরা মনে পড়লো গত রাতে তার মা ইরফানকে কিছু বলেছিল। সে স্টেজের সামনে থেকে ভেতরে আসার সময় তার মা ইরফানকে একসাথে দেখেছিল। অতঃপর ইরফানকে প্রশ্ন করে, গতকাল মা আপনাকে কি বলেছিল? ইরফান মায়েরা কথা শুনে অন্যমনস্ক হলো। তার মনে আছে এই মায়েরা একদিন রেগে বলেছিল মায়েরা সৎ মা, কিন্তু ভদ্রমহিলাকে দেখে তেমন মনে হয়নি। মায়েরা দিকে চেয়ে শান্ত গলায় প্রশ্ন করলো, উনি আসলে তোমার সৎ মা? মায়েরা চোখ নামিয়ে নেয়। তার মনটা বিষাদে ছেয়ে যায়। সে কখনো বুঝতে পারত না এটা তার সৎ মা। তার মা তো তাকে বুঝতে দিত না। ইরফান যেমন মনে হচ্ছে উনি তার সৎ মা নয়, মায়েরও তেমন মনে হতো। কিন্তু এখানে বিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে উনি আসলে মায়ের সৎ মা। চোখের কোনো বিন্দু বিন্দু পানির কোনো জমে ছোট করে বলে, ইরফান গম্ভীর বলল, বাট শি ইজ আ গুড মাদার। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়ের দিকে তীক্ষ্ণ চোখে বলে, আই থিঙ্ক তুমি তোমার মায়ের ব্যাপারে অনেক স্ট্রিক্ট, বাট হয়। মায়েরা কানে বাজে তার মা ভালো, কিন্তু ভালো মা সত্যি। তবে সে যে বিয়ে করতে চায়নি, পা ধরতে বাকি ছিল না, কিন্তু তার কথা শুনল না। সে তো খুব বড় হয়ে যায়নি। তার বান্ধবী কারো বিয়ে হয়নি, শুধুমাত্র তারই বিয়ে হয়েছে। লাবিবের বাবা তাকে দেখতে পারে না ঠিক আছে, সে তো বলেনি তাকে রাজকন্যার মতো রাখতে। সে বলেছিল তার কিচ্ছু লাগবে না, কিন্তু সে শোনেনি। শুনবে কী করে, সৎ মা না? কেন যেন মায়েরা রাগ হলো। ইরফান তার মাকে ভালো বলে রেগে বলল, আপনার তাকে ভালো মনে হয়? আমাকে তাড়িয়ে দিয়েছে বুঝলেন, আমার খোঁজ নেয়নি। সবচেয়ে বড় কথা, আমি তার পা ধরে বলেছিলাম আমি বিয়ে করতে চাই না, আমাকে আর একটু সময় দেখ, আমি পড়াশোনা করে বাড়ি থেকে বেরিয়ে আসবো, কিন্তু আমার কথা শোনেনি। আর আমাকে বিয়ের পর শুধু চট থাপ্পড় খেতে হয়েছে। যদিও আমি ভেবেছিলাম এর চেয়েও করুণ পরিণতি হবে আমার। কথায় আছে না, পরের বাড়ির রানী হয়ে থাকার চেয়ে নিজের বাড়ির কাজের মেয়ে হয়ে থাকা অনেক ভালো। সেটাই চেয়েছিলাম আমি, কিন্তু আমার কথা শুনেনি। কথাগুলো বলে মায়ের একটু দম নেয়, চোখ বুঝে নেয়। এরপর আবারও বলে, আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছে ভালো কথা, যার সাথে বিয়ে দিয়েছে তার মতামতটার অন্তত নেই। অথচ এমন এক মানুষের সাথে বিয়ে দিয়েছে যে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করছে আমায়। আমার মা নিজ হাতেই আমার জীবন কাটায় ভরিয়ে দিছে। আমার বয়স কি খুব বেশি? আমার বয়সী বান্ধবীদের কারো বিয়ে হয়নি। আমার বান্ধবীরা সবাই এখনও হেসে খেলে দিন পার করছে, আর আমি ঘরবন্দি হয়ে আছি বিবাহিত হয়ে। এই সব কিছুর জন্য আমার মাই দায়ী। আর আপনি তাকে। থেমে গেল মায়েরা, কথা জড়িয়ে এসে চোখ নামিয়ে নেয়, চোখ থেকে পানি গড়ায়। মায়ের লাস্ট কথাগুলো যেন ভীষণ আক্ষেপ ঝরে পড়ে। সে কেন বিবাহিত, এটা যেন এখন মায়ের উপর একটা বোঝা। তার মতে সে তো ছোট। ইরফান স্তব্ধ হয়ে মায়ের দিকে চেয়ে রইল, ঢোক গিলল কেন যেন। মায়ের দিকে কতক্ষণ যে তাকিয়ে রইল সে সময় নেই। চোখের পলক পড়ল না একেবারে। ছোট্ট করে বলল, ইটস ওকে। কথাটা বলে মায়ের হাত ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ায়। ঠান্ডা গলা বলে, ইউ ক্যান গো। এরপর গটগট পায়ে ব্যালকনিতে চলে যায়। মায়ের মাথা তুলে পিট করে ইরফানের দিকে তাকায়। তার বলা কথাগুলো ভেবে সে ঢোক গিলল। মায়ের প্রতি অভিযোগ দিতে গিয়ে ইরফানকে জড়িয়ে ফেলছে। মায়েরা কেন বললো এসব? মিথ্যে তো বলেনি। মায়েরা ধীর পায়ে এগিয়ে গিয়ে ব্যালকনির দরজার কাছে গিয়ে দাঁড়ায়। সিগারেটের গন্ধ নাকে এসে বাড়ি খায়। মায়েরা খুব করে কেসে ওঠে। ইরফানকে পিছু ফিরে এলো না, সিগারেট নিভিয়ে দিল। মায়েরা কি বলবে বুঝলো না, মাথা নিচু করে দাঁড়িয়ে উঠল। একটু পরপর কাশছে। ইরফান বিরক্ত হয়ে হাতের আঙ্গুলে সিগারেট চেপে নিভে দিল, পিছু ফিরল না। মায়েরাকে আর কিছু বললো না। মায়েরা কেন জানি খারাপ লাগছে। হঠাৎ কেমন করে চুপ হয়ে গেল। মায়েরা মিনমিন করে বলল, আমি আসলে আপনাকে। মায়েরা কথা বলায় ইরফান ডান হাতে মুষ্টিবদ্ধ করে রাগে দেওয়ালে 3টা পরপর পাঞ্চ মারে। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মায়েরার পাশ কেটে হনহন করে ব্যালকনিতে থেকে ঘরে এসে ঘরের ভেতরে থাকা দরজাটা শব্দ করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ভীষণ খারাপ লাগে। সে কি ভুলভাল কিছু বলেছে? আবার ভাবলো লোকটা তো কারণ ছাড়াই রেগে যায়, কিন্তু সে তো রাগে যাওয়ার মতো কিছু কি বলেছে বুঝতে পারছে না মেয়েটা। ইরফান বদ্ধ করে দেওয়া দরজার পানে অনেকক্ষণ চেয়ে রইল, অপেক্ষা করলো ইরফান বের হয়। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর ইরফান বের হয় না। তখন মায়েরা উপায় না পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রিতা অপেক্ষা করতে করতে বলে এসেছে অনেক সময় চলে গেছে, কিন্তু ইরফান এমন কেন করলো?
এইবার সে কিছু বলল না, কেমন অদ্ভুত বিহেভ করলো। ভাবনা নিয়ে মায়েরা রান্নাঘরের দিকে এগোয়। শুদ্ধ ফাইজদের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করে, মুখোমুখি গম্ভীর। কেটে থাকা গিয়ে বেল চাপে কয়েকবার। কিছুক্ষণ পরে কেউ দরজা খুলে দেয়। মাথা নিচু করে কিছু ভাবছিল। দরজা খুলে দিলে মাথা উঁচু করে তাকালে দেখলো ফারাকে দেখে কেমন অদ্ভুত চোখে তাকালো। মনে হচ্ছে ঘুম থেকে উঠে এসেছে। শুদ্ধ ঢোক গিলে নিজেকে সামলায়। এরপর হেসে, সকাল সকালে এই জঘন্য মুখটা আমার সামনে না নিলে কি খুব ক্ষতি হতো ফারা? ফারা ভুরু কুঁচকায়, শুদ্ধর দিকে তাকায়, বোঝার চেষ্টা করলো তাকে কেউ অপমান করলো তার চেহারা নিয়ে। কি খারাপ ভাবা যায়? রেগেই বলে, তো এ বাড়িতে এসেছে কেন? তোমাকে তো কেউ দাওয়াত করেনি। শুদ্ধ ফাড়ার পাশ কাটিয়ে ভেতরে গেল। তোমার এক কাজিনের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম। দাওয়াত খেতে কে এসেছে দিলেও নিব না। যাত্রার বাড়িতে দাওয়াত পেট খারাপ করায় আমার কোনো ইচ্ছে নেই, বুঝলে? একদম আমার বাড়ি খাবারের দুর্নাম করবে না। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিয়ে ফোন ধরে। এরপর ফাড়ার দিকে চেয়ে হেসে হেসে বলে, তোমাদের বাড়ির খাবার ভালো তো? তোমার বাতাস খাবার সে সাথে মিশে আমার পেট খারাপ হয়। আমার কি দোষ বলো? ফারাক কর্মর দৃষ্টিতে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ হঠাৎ সিরিয়াস হয়ে ফোনে ওপাশের ব্যক্তিকে শক্ত গলে বলে, ছাদে এসো এক্ষুনি। কথাটা বলে ফোন কেটে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। যাওয়ার পথে ফাইজের সাথে দেখা। ফাইজ তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধকে দেখে দাঁড়িয়ে যায়। শুদ্ধ খুব স্বাভাবিকভাবে ফাইজের পাশ কাটিয়ে ছাদের দিকে বড় বড় পা ফেলে যায়। ফাইজ কিছু ফিরে বলে, আবার কোন বেয়াদবি করতে এসেছিস? শুদ্ধ উত্তর করল না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। ছাদের গেটের সামনে ফাইজের কাজিন রাসেলকে দেখে হাসলো। এগিয়ে গিয়ে রাসেলের কাঁধে হাত দিয়ে ছাদে পা রেখে হেসে বলে, কেমন আছো? রাসেল শুদ্ধর ব্যবহারে খুশি। রাসেলের বয়স 23-24। ফাইজ শুদ্ধর চেয়ে অনেক ছোট ছেলেটা। শুদ্ধর কথায় হেসে উত্তর করলো, ভালো আছি শুদ্ধ ভাই, আপনি কি বলবেন? শুদ্ধ রাসেলের কাঁধ থেকে হাত নামিয়ে রাসেলের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করলো, মদ খাওয়া ভালো কথা, আমার বোনকে দিতে গেলে কেন? দিয়েছে অবশ্য ভালো কথা, এটা তোমার বড় ভাইকে বলনি কেন? রাসেল আমদা আমদা করে বলল, ভাই আপনি তো ঘুমের ওষুধ দিতে বলেছিলেন, আমি কম পাওয়ারের ওষুধে সামান্য একটু মিশিয়ে দিয়েছিলাম। কথাটা বলতে দেরি রাসেলের গালে শক্ত হাতে থাপ্পড় পড়তে দেরি নেই। রাসেল অবাক হয়ে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ রাসেলের কলার চেপে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে যতটা ভালো ভাবো আমি ততটা ভালো নেই, বরং তার চেয়ে অনেক বেশি খারাপ। বোনের শ্বশুরবাড়ির আত্মীয় বলে অপরাধ করলে পায়ে পড়ে বসে থাকবো? এসব ভুল, এসব অসভ্যতা আমি আমার ফ্যামিলি রিলেটেড কারোর সাথে করলে হাত কেটে ফেলবো। ভাই শুদ্ধর পিছে এসে দাঁড়িয়েছিল ছাদের দরজায়। ভেতরে পা রাখতে দেখলো শুদ্ধ রাসেলকে থাপ্পড় মারছে। ফাইজ অবাক হলো, শুদ্ধ তার কাজিনকে এভাবে মারছে কেন? ভাবনার মাঝে শুদ্ধ রাসেলকে ছেড়ে গটগট পায়ে ছাদ থেকে নামতে গেল। ফাইজকে দেখে একবার দাঁড়ায়, পাশ কাটিয়ে যেতে নিলে ফাইজ শুদ্ধর গলায় রেগে বলে, এত অসভ্য হয়েছিস কবে থেকে? বোনকে ছাইপাশ খাইয়েছিস, বাড়ি বয়ে এসে আমার ভাইকে মারছিস, এসব কি? শুদ্ধ রেখে ফাইজকে ধাক্কা দেয়। বিরক্ত করে বলে, আমার ইচ্ছে যা ইচ্ছে করবো, তোর কি? আমার পায়ে আমি হেঁটে এসেছি, আমার হাত দিয়ে আমি মেরেছি। ফাইজ রেগে শুদ্ধকে একটা থাপ্পড় মেরে দেয়। শুদ্ধ অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজ রেগে বলে, আসলে তোর মতো বেয়াদব বন্ধু পেয়ে আফসোস হচ্ছে আমার, ভুল করে একটু অনুশোচনাটুকু নেই তোর মাঝে। শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের দিকে নিশ্চুপ চোখে তাকিয়ে রইল। হঠাৎ শব্দ করে হেসে দেয়। চোখ দুটো ঝাপসা ঠেকলো, ঘাড় বেঁকিয়ে কয়েক পলক ঝাপটে নিল। এরপর ফাইজের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, বালের বন্ধু, আমাকে বন্ধু হিসেবে পেয়ে আফসোস করছিস? থাকলাম না, যা। তুই কি আফসোস করবি? আফসোস তো আমার লাগছে, নামে বন্ধু হয়ে বসে আছিস, কাজের বেলায় অষ্টরম্ভা। এরকম নামে বন্ধু আমার নিজেরই লাগবে না। পাশ থেকে রাসেল এসে ফাইজের উদ্দেশ্য করলে, ফাইজ ভাই, ভাবির শরবতে আমি একটু মদ মিশিয়ে দিয়েছিলাম, সরি ভাই, মজা করতে চেয়েছিলাম, তোমাদের এত ঝামেলা হবে বুঝলে এরকম করতাম না। রাসেলের কথায় ফাইজ অবাক হয়ে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ হাসছে, বিদ্রুপের হাসি। ফাইজের কাছে হাত রেখে বলে, তোর আফসোসের পাল্লা কমিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মনে হচ্ছে আমার আফসোসের পাল্লা ভারী হতে যাচ্ছে। আমার বন্ধু আমায় চিনতে না ভেবে এত হাসি পাচ্ছে। এমন জোকস আমি জীবনেও ফিল করিনি, তবে শুনেছি, হ্যাঁ। ফাইজ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চাইল, তার আগে শুদ্ধ প্যান্টের পকেটে দু হাত গুজে দ্রুত পায়ে
সিঁড়ি বেয়ে নামতে লাগলো। হঠাৎ কে উঠল, কেন বলল বয়ের ছোটবেলার বন্ধু হারিয়ে। ফাইজ পিছু ফিরে অপরাধী গলায় ডাকলো, শুদ্ধ শুদ্ধ। মাথা নিচু করে হাসলো, পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি ধাপ ফেলে শেষ করতে লাগলো। ডান হাতে প্যান্টের পকেট থেকে বের করে ডান হাতের বাহুতে থাকা শার্ট দ্বারা ঝাপসা চোখজোড়া পরিষ্কার করে নিল। ইরফান বেডের উপর বসে ল্যাপটপে কাজ করছিল। কিছু একটা ভেবে ফোন নিয়ে কাউকে কল দিলে লাউড স্পিকার দেয়। কিছুক্ষণের মাঝে কল রিসিভ করে কেউ একজন স্যার সম্বোধন করে সালাম দেয়। ইরফান সালামের উত্তর দিয়ে বলে, নুসরাত, হাফ পাস্ট 10-এ ক্লাস নেওয়ার কথা ছিল, 9:30 নিবি, সবাইকে জানিয়ে দে। উপাস থেকে মেয়েটা সময় দেখলো, প্রায় 8:30 বাজে। আমতা আমতা করলো, স্যার আর মাত্র 1 ঘন্টা সময় আছে, আমি কিভাবে? ইরফান বিরক্ত হয়ে ল্যাপটপে আঙ্গুল চালায় আর গম্ভীরভাবে বলে, সবাইকে জানানোর জন্য হার্ডলি 10 মিনিটস এনাফ। নুসরত ফোনের ওপাশে মুখ বাঁকা, অতঃপর বলে, স্যার গত রাতে না বলে দেওয়া অনেক ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না। ইরফান বিরক্ত হয়ে বলে, দিস ইজ দেয়ার ফেলিয়ার, ক্লাস টাইম 9:30, ইটস ফাইনাল, বলে কল কেটে দেয়। ওপাশে নুসরত হতাশার গলায় বলে, তার বিরহে গান গাইতে লে, আগে যদি জানতাম বন্ধু এমন তেরা সার পাবো, তবে জীবনে সিয়ার হইতাম না। না না। মায়েরা ভুরু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লাউডে সেই মেয়ের সাথে কথা বলল, সবাই শুনছে। মায়েরা অবাক হয়, স্যারদেরকে স্টুডেন্টের সাথে এভাবে কথা বলতে হয়। ব্যাপারটা বিরক্ত লাগলো। ইরফান ল্যাপটপে রেখে বেড থেকে নেমে দাঁড়ায়। প্যান্ট আগে পড়েছে, কাভার থেকে শার্ট বের করে পরে নেয়, তারপর কালো স্যুট নেয়। কাজগুলো খুব মনোযোগ সহিত করে। মায়েরা ঘরের ভেতরে বসে আছে। ইরফান একবারও তাকালো না মায়েরার দিকে। সে নিজেই পরিপাটি হয়ে হাত ঘড়ি পরে আয়নায় নিজেকে একবার দেখে নেয়। এরপর ডান হাত পকেটে রেখে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। মায়েরা খেয়াল করছে ইরফান একবারও তার দিকে তাকালো না। তখন সে ভয়ঙ্কর রেগে গেল। এখন কি রেগে আছে তার উপর? ঢোক গেলে মিনমিন স্বরে বলল, শুনছেন? ইরফানের পা থেমে যায়, ঘাড় বাঁকিয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমার উপর রেগে আছেন? ইরফান মায়েরার দিকে এগিয়ে আসে ধীরে ধীরে। মায়েরা ঢোক গেলে বলে, আমি আসলে? ইরফান এগোতে এগোতে গম্ভীর বলে বলে, তুমি আসলে? মায়েরা এলোমেলো দৃষ্টি। ইরফান শক্ত কণ্ঠে বলে, এই ঘরে যেন তোমাকে আর না দেখি। কথাটা বলে মায়েরার হাত ধরে টেনে বেরিয়ে আসে। এরপর চাবি দিয়ে তার ডোর লক করে। মায়েরা অবাক হয়ে চেয়ে আছে। ইরফান আবারও মায়েরার চোখের দিকে তাকিয়ে হুমকির স্বরে বলে, আই রিপিট, এই ঘরের আশেপাশে যেন তোমাকে না থাকে। কথার হেরফের হলে পা দুটো কাটতে অনলি 2 সেকেন্ড টাইম লাগবে। মায়েরা পিটপিট করে চেয়ে রইল ইরফানের দিকে। ইরফানের ব্যবহার তার মাথার উপর দিয়ে গেল। ইরফান গটগট পায়ে এগিয়ে গেল। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পা গুটিয়ে নিল। নিচে তার আত্মীয় স্বজন সবাই আছে। সবার আগে চোখ পড়ল জাহারাকে। মায়েরা তার ঘরে না থাকায় মায়েরাকে অপমান করা বলা কথাগুলো ইরফানের কানে বেজে উঠল। কিছু একটা মাথায় খেলো। মায়েরাকে অন্য ঘরে রাখলে বাইরের মানুষ মায়েরাকে অপমান করার সুযোগ হাতছাড়া করবে না। ব্যাপারটা ইরফান চরম বিরক্ত হলো। দ্রুত পায়ে উল্টো ঘুরে মায়েরার সামনে গিয়ে দাঁড়ালো। মায়েরা ইরফানের দিকে চেয়ে ছিল। ইরফান ফেরত আসাতে দেখে অবাক হয়। ইরফান মায়েরা বাম হাত ধরে তার হাতের মুঠো নেয়। এরপর পকেট থেকে চাবি বের করে তার ঘরের দরজা খুলে মায়েরাকে নিয়ে ঘরের ভিতরে যায়। মায়েরা অবাক হয় শুধু ইরফানের কর্মকাণ্ড দেখে। ইরফান ঘরের দরজা আটকে দেয়। এরপর মায়েরার কাছে এসে দু হাতে মায়েরার গাল আঁকড়ে ধরে মৃদুস্বরে বলে, তুমি জাস্ট এই ঘরে থাকবে, ওকে? মায়েরা বাকরুদ্ধ হয়ে যায় ইরফানের দিকে চেয়ে। লোকটা কি পাগল হয়ে গেল? কখন কি বলে নিজেই জানে না। ইরফান মায়েরা চোখের দিকে তাকায়। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, আপনি যে বললেন পা কাটবেন। ইরফান মায়েরার পুরো মুখ দৃষ্টি বুলিয়ে নেয়। মেয়েটার উপর ইদানিং রাগ হয় না, রাগ হয় তার বাবার উপর, প্রচণ্ড রাগ। মায়েরা বোকা বোকা প্রশ্নে ইরফান চুপ করে হজম করে। মায়েরা দৃষ্টিতে দৃষ্টি রেখে মৃদুস্বরে বলে, কাটবো, তবে ঘর থেকে প্রয়োজন ছাড়া বেরোলে। মায়েরা চোখের পাতা ফেলে ফেলে ইরফানের দিকে তাকিয়েছে। এই লোকটা কেন কেমন যেন। মায়েরাকে একদম বুঝতে পারে না। সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়। ইরফান মায়রার মাথা থেকে ওড়না নামিয়ে দিল। ডান হাতের উল্টো পিঠে মায়রার গলার ভাঁজে হাত দেয়। মায়রার শরীর শিরশির করে।
ইরফান মায়েরার গলায় লেগে থেকে বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। ভুরু কুচকে জিজ্ঞাসা করে, ঘামলে কীভাবে? কোথায় ছিলে? মায়েরা চোখ নামে মিনমিন করে বলে, রান্নাঘরে নাস্তা বাড়াচ্ছিলাম। ইরফান বিস্ময় চোখে মায়েরার দিকে চেয়ে বলে, হোয়াট? মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফানের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে এলিয়ানকে ধরতে মঙ্গল গ্রহে গিয়েছিল। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, লিটিল গার্ল হয়ে এতটুকু হাতে নাস্তা বানাতে গিয়েছে কেন স্টুপিড গার্ল? মায়েরা অবাক হয়, মানে কি? সে ছোট, তাই তার হাত তো ছোট, এই জন্য কি সে রান্না করতে পারে না? কি অদ্ভুত কথাবার্তা। ভাবনার মাঝে ইরফানের ফোনে কল আসলো। ইরফান কল রিসিভ করে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলতে লাগলো। মায়েরা সাথে লেগে দাঁড়িয়ে ফোনে কথা বলে ব্যস্ত, তবে দৃষ্টি তার মায়েরার গলা দিকে। ধীরে ধীরে বাঁ হাতে মায়েরার গলায় থেকে ওড়নাটা নিচের দিকে নিয়ে নামলো। মায়েরা সরে যেতে নিলে ইরফান মায়েরা কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরছে। মায়েরা ভুরু কুচকে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার কোমর থেকে হাত সরিয়ে ঘাড় বরাবর আনে। এরপর পিছন থেকে বাঁ হাত গলায় এনে মায়েরা বাদামি তিলটার উপর আলতো করে স্লাইড করতে থাকে। মায়েরা চোখ নামিয়ে নেয়। বারবার শুকনো ঢোক গিলে দু হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান বিরক্ত হয়ে মুখ নামিয়ে মায়েরার গলার তিলের উপর ঠোঁট জোরে রাখে। মায়েরা কেঁপে ওঠে। ফোনের উপর সে কেউ কথা বলতে থাকে। ইরফান শুনল না, কল কেটে হাতের পকেটে রাখলো। দু হাতে মায়েরাকে তার দিকে টেনে নেয়। মায়েরা ঢোক গিলে ইরফানকে তার থেকে সরাতে, তবে কোনো কথা বলতে পারে না। ইরফান মায়েরার তিলটার উপর বেশ কিছুক্ষণ ঠোঁট চেপে এরপর শব্দ করে একটা চুমু খেয়ে মুখ বসে দেয়। মায়েরা মুখের উপর তাকালে দেখলো মায়েরা মাথা নামিয়ে রেখেছে। ইরফান মৃদু স্বরে জিজ্ঞাসা করছে, নাস্তা করেছো? মায়েরা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। মায়েরাকে এভাবে চুপ থাকতে দেখে ইরফান ভুরু কুচকে মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরা ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়। ইরফান কিছু একটা মনে করতে কারেন্ট শক খাওয়ার মতো ঝটকা মেরে মায়েরাকে ছেড়ে দেয়। চোখ বুজে বিরক্তির শ্বাস ফেলে কিছু একটা ভেবে প্রশ্ন করে, তোমার কবে বিয়ে করার ইচ্ছে ছিল? ইরফানের প্রশ্নে মায়েরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। লোকটা কেমন যেন অদ্ভুত বিহেভ করছে, এক এক সময় এক এক রকম বিহেভ। মায়েরা নিজেরই নিজের পাগল পাগল মনে হচ্ছে। ইরফান গম্ভীর গল্পে স্পিক আপ। মায়েরা ঢোক গেলে তখনকার কথায় সে রেগে গেছিল, এখন আবার রেগে যাবে না তো? আবার বলল, না এখানে তো ইরফান রিলেটেড না। তখনকার কথায় তো মাকে ব্লেম দিতে গিয়ে ইরফানকে জড়িয়ে ফেলছে। এই প্রশ্নের উত্তর তো ইরফান জানাবে না, তাই সরল মনে প্রশ্ন দেয়, অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার? আমার বান্ধবীরা আমি সবাই এটাই চাইতাম, ওরা সবাই সেই বিয়ে করবে। লাস্ট কথায় মলিন সুরে বলে উঠলে মায়েরা। ইরফান মাথা নিচু করে রাখে মায়েরার পানে চেয়ে। বেশ অনেক সময় নিয়ে মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরা ইরফানকে নীরবে মাথা তুলে তাকালো, দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। চোখে মুখে রাগ নেই, একদম শান্ত ঠান্ডা। ইরফান মায়েরা থেকে চোখ সরিয়ে নেয়, কোনো কথা বলল না। চাপা শ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা অবাক, সে ইরফানকে বুঝতে পারছে না এমন অদ্ভুত বিহেভ কেন করছে। ইরফান ঘরের দরজা ঘরের বাইরে বেরিয়ে দরজা চাপিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে মায়েরার দিকে তাকালো একবার, তারপর গম্ভীর গলা বলে, বাইরে আসবে না? কথাটা বলে শব্দ করে দরজা লাগিয়ে গটগট পায়ে চলে যায়। নিচে নেমে রিতাকে মায়েরার ঘরে এক প্লেট খাবার দিয়ে আসতে বলে। মায়েরা আগে যে ঘরে থাকতো সে ঘরে গিয়ে একবার চোখ বুলে, এরপর ঘর থেকে বেরিয়ে রিতার উদ্দেশ্যে বলে, মায়েরাকে এই ঘরে যা যা আছে সব জন্য তার ঘরে নিয়ে যায়। এরপর বাসা থেকে বেরিয়ে যায়। তার মা পিছু ডাকলে ছোট্ট করে বলে, খেয়ে নিব সময় মতো। নুসরত ভার্সিটির মাঠে তার বোনের সাথে একটু কথা বলছিল। চোখ ঘুরিয়ে উপরে তাকালে ইরফানকে তাদের ক্লাসরুমের দিকে যেতে নুসরত চোখ বড় বড় করে তাকায়। তার বোনকে বাই বাই বলে কোনো রকম এক দৌড় দেয়। শেষ। এই তার আগে স্যার রুমে ঢুকে গেল, তার কপাল ফাটবে। পিছন থেকে অন্তরা বিরক্তিকণ্ঠ বলে, আস্তে যা, পড়ে যাবি। নুসরত পিছু ফিরে বলে, তাতে কি ক্লাস মিস দিলে পরীক্ষার পাবো গোল্লা, আর লেট করলে ক্লাসে যে ঢুকতে পারবো না, জীবন শেষ। আপু তুমি যাও। অন্তরা বিরক্ত হলো, তার এই বোনটা লাফায় বেশি, তার এর মধ্যে আকাশ পাতাল পাথর। ভাবনা রেখে ভার্সিটির চত্বর থেকে বের হয়ে গন্তব্যে রওনা। নুসরত উপর দিকে দিক বিদিক শূন্য হয়ে দৌড়েছিল। হঠাৎ কেউ তার হাত ধরে টেনে। নুসরত চেঁচিয়ে ওঠে, কোন বেয়াদব রে? সাজিদ বিরক্ত হয়ে, পড়বি ভালো কথা, আমার ফলানোর
ধান্দা করছে দেখি সর। নুসরত অসহায় মুখ করে তার রুমের দিকে তাকালো। ইরফান তাদের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। নুসরত সাজিদের হাত নিয়ে ভদ্র হয়ে দাঁড়িয়েছিল। ফিসফিস করে বলল, তাড়াতাড়ি চলো, নয়তো ক্লাসমেট। সাজিদ সম্মতি দিল। দুপায়ে এগিয়ে ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। নুসরত, সাজিদ আর তখনই দরজার সামনে দাঁড়ায়। ইরফান ক্লাসরুমে প্রবেশ করে দাঁড়িয়ে যায়। পিছু ফিরে নুসরত আর সাজিদকে দেখে গম্ভীর করে বলে, হু আর ইউ? নুসরত চোখ বড় বড় করে তাকায়। এই তেরা লোকের ঝাড়ি খেতে খেতে তার রাত পার হয়। তাকে নাকি চেনে না। কি ভয়ঙ্কর পাল্টি বেজে লোক ভাবা যায়। সাজিদ সাধারণ একজন স্টুডেন্ট। সে ভদ্রভাবে উত্তর দিল, স্যার আমি এই ক্লাসের স্টুডেন্ট। ইরফান হাত ঘড়ি সময় দেখে বলে, রং আনসার। নুসরত খুব ভালো করে বুঝলো 1 সেকেন্ড লেট হয়েছে মানে এই স্যার এখন তাদের ধুইয়ে দিবে। মিনমিন স্যার বলে, সরি স্যার। ইরফান কিছু বলবে না, এগিয়ে গিয়ে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ায়। নুসরত আর সাজিদ ভালোভাবে সম্মতির লক্ষণ। ভেতরে প্রবেশ করতে এক পা বাড়ালে ইরফান কড়া কণ্ঠে ধমক দেয়, স্টপ। দুজনে পা থেমে যায়। ক্লাসের সবাই ঝাঁকি দিয়ে ওঠে হঠাৎ ধমকে। ইরফান গম্ভীর করে বলে, ইউ আর নট অ্যালাউড ইন মাই ক্লাস। এরপর কোনো কথা না বলে লেকচার দেওয়া স্টার্ট করে। টানা 1 আওয়ার ইংলিশে লেকচার দেয়। সবার চোখে মুখে ক্লান্তি। ইরফান একবার হাত ঘড়ি টাইম দেখে নেয়। এরপর গম্ভীর করে বলে, 10 মিনিটস ব্রেক। নুসরাত সাথে অসহায় দাঁড়িয়েছে। নুসরাতের পা ব্যথা হয়ে গেছে। এখান থেকে তাদের এক পাও নড়তে দেয়নি। বিড়বিড় করে সাজিদকে বলল, এই লোকের বউ টিকবে না রে। সাজিদ কিছু বলল না। মেজাজ খারাপ হয়ে আছে তার। আজ ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস দিয়েছে আর তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলতে হয়েছে। ইরফান তার অফিসের স্টাফের সাথে ফোনে কথা বলে কিছু সময়। ঠিক ঠিক 10 মিনিট পর আবার লেকচার দেওয়া শুরু করে। সাজিদ কন্দে দেওয়ার মতো অবস্থা। সে ভালো স্টুডেন্ট, আজকে একটু লেট হয়েছে, তবু এই স্যারের জন্য 1 আওয়ারের আগে জানিয়ে ক্লাস টাইম। এরকম দু একটা স্যার থাকলে জীবন প্যারাময় হতে আর কি লাগে। ইরফান আবারও 15 মিনিট লেকচার দিয়ে পুরো একটা টপিক শেষ করে তারপর গট গট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে যেতে নুসরত এক দৌড়ে ক্লাস রুমের ভেতরে গিয়ে একটা ফাঁকা চেয়ারে বসে পড়ে। শব্দ করে বলে ওঠে, শেষ শেষ, আমার পর গেল। সবাই অসহায় চোখ থাকে, কিছু করার নেই। এ স্যার এমনই। সাজিদ নুসরতের মাথায় একটা আলতো থাপড় দিয়ে পাশের চেয়ারে বসে পড়ে। এমনি মেজাজ খারাপ আছে। এর মধ্যে মাইয়া মানুষের ঢং দেখে আর মেজাজ গরম করাবে না ছেমনি। যা ফোট। নুসরত মাথা ডলে কটমট দৃষ্টিতে তাকায় সাজিদ দেখে রেগে বলে, তোরে ছাড়ুম না সাজিদা। সাজিদ এগিয়ে এসে বলে, আগে ধর, তারপর ছাড়ার কথা ভাববি। নুসরত চোখ মুখ কুচকে অন্যদিকে তাকিয়ে বলে, যা ফুটকালা মানিক। সাজিদ বিরক্ত হয়ে বলে, আমি কালো হলে বাংলাদেশের মান রাখছি, তোর শালি সাদা হয়ে বাংলাদেশের নাম মুছে ফেলতেছিস। সাজিদের কথা শুনে সবাই হেসে বলল। নুসরত মুখ বাঁকালো। ফারাক ক্লাসে তার ফ্রেন্ড জুইয়ের সাথে হেসে কথা বলছিল। হঠাৎ কোথা থেকে জুইয়ের খালাতো ভাই জামিল এসে সামনে একটা চেয়ারে বসে। ফারা ভুরু কুচকে বলে, এখানে বসলি কেন? আর একটু পর ক্লাস। যা। জামিল গাছড়ার ভাব নিয়ে বলে, আমি এখনই বসে ক্লাস করবো, তোর বাপের কি? ফারা ভুরু কুচকে জুইয়ের দিকে তাকায়। তোর ভাইয়ের মুখ ঠিক না করলে কিন্তু তোর কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। তখনই ক্লাসে শুদ্ধ প্রবেশ করে। সবাই ঠিকঠাক। জামিল দ্রুত ফাড়ার পাশে চেয়ারটাতে বসে। শুদ্ধর নজর সর্বপ্রথম ফাড়ার দিকে পড়ল। দৃষ্টি তীক্ষ্ণ। পাশে জামিলের দিকে তাকলো, দেখলো হাসি হেসে মুখ করে তাকিয়েছে। শুদ্ধ বিরক্ত হলো। আজকে তার মেজাজ খারাপের দিবস নাকি? ফাড়ার দিকে তাকালো না, চুপচাপ লেকচার দিতে শুরু করলো। টানা 15 মিনিটে ইংলিশে লেকচার দেয়। এরপর থেমে যায়। চেয়ারে গিয়ে বসে পড়ে। বুকে 2 হাত গুজে চোখ বুঝে বিরক্তির শ্বাস ফেলে। জামিল ফাড়ার দিকে একটু চেপে গিয়ে বসে। এটা তোর যেন কে হয়? ফাড়া চিন্তিত হয়ে উঠল। গায়ের মধ্যে আসে কেন? মেজাজ খারাপ লাগে। পুরো ক্লাস নিস্তব্ধ। তার মাঝে ফাড়া রেগে হঠাৎ বলে ফেলে, বা ভয় হয়েছে। ফাড়া যদি এত জোরে কথা বলতে চায়নি, না চাইতো, গলা বড় হয়ে গেছে। ক্লাসে সবাই ফাড়ার দিকে তাকায়। শুধু নিজেও ভুরু কুচকে চেয়ে আছে ফাড়ার দিকে। ফাড়া ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। আর চোখে একবার শুদ্ধর দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে নেয়। ডান পাশে বসা জুই ফিসফিস করে বলে, তোর বাপ তো সেই ইয়াং। ফারা কটমট দৃষ্টিতে তাকায় জুইয়ের দিকে। জুই মুখ মলিন হয়ে হাসে।
ওপাশ থেকে জামিল বলে ওঠে, তোর বাপকে একটু বলতো আমাকে যেন পরীক্ষায় পাশ করিয়ে দেয়। শুদ্ধ হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়, ফাড়ার দিকে চেয়ে ধমকে বলে, সারাপ। সবাই কেঁপে ওঠে, ফাড়ার চোখ বন্ধ। শুদ্ধ গটগট পায়ে এগিয়ে এসে ফাড়ার বরাবর দাঁড়িয়ে জামিলকে দাঁড় করে দেয়। এরপর জামিলের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বাকি টপিক তুমি ফিনিশ করো, গো। জামিল চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা বলে, সরি, আমি তো স্টুডেন্ট, আমি কীভাবে? এই জন্যই টিচারের কথা শুনতে হয়, গো। জামিল অসম্মতি প্রকাশ করে শুদ্ধ রেগে বলে, ওকে, গেট আউট। জামিল অসহায় মুখ করে তাকায়, কি আর করার, চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। শুদ্ধ ফাড়ার দিকে চেয়ে বলে, কথা বলা পাবলিকের জন্য ক্লাসরুম নয়। ফাড়া ঢোক গেল, ঠিক বুঝলো তার দিকে চেয়ে কথাটা বলছে। শুদ্ধ সামনে গিয়ে আরও 10 মিনিট লেকচার দেয়। এরপর সবার উদ্দেশ্যে বলে, এই টপিক এর বাকি অংশ নেক্সট ডে বাইরে দাঁড় করানো ছেলেটা পড়াবে। জামিল বাইরে দাঁড়িয়ে চরম হতাশায় নিঃশ্বাস ফেলল। তার জীবন শেষ। শুদ্ধ ফাড়ার দিকে তাকায়, ফাড়া শুদ্ধর দিকে তাকিয়েছে। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ফাড়া ভুরু কুঁচকাল, শুদ্ধকে তার কাছে ঠিক লাগেনি। শুদ্ধ বেরিয়ে যাওয়ার সাথে সাথে ফাড়া তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। শুদ্ধ গটগট হয়ে রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে তখনই পিছন থেকে ফাড়া ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পিছন ফিরল, চোখ দুটো লাল। ফাড়া শুদ্ধকে কাছ থেকে দেখে আরও অবাক হয়, জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, তোমার কি হয়েছে? শুদ্ধ আশেপাশে তাকালো, তেমন কাউকে না দেখতে পেয়ে ফাড়াকে টেনে তার রুমে গিয়ে দরজা আটকে দিল। রুম অন্ধকার, শুদ্ধ লাইট জ্বালালো না। ফাড়া অন্ধকারে অবাক হয়ে কিছু বলতে যায়, তার আগে শুদ্ধ ফাড়াকে শক্ত করে জড়িয়ে ধরে। ফাড়া কেঁপে ওঠে, হাত থেকে ব্যাগ পড়ে যায়। ফাড়া থেমে থেমে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ হাতের বাঁধন আরও খানিকটা শক্ত করে, কিন্তু কোনো কথা বলে না। ফাড়া ঢোক গেলে শুদ্ধর পিঠে কাপা হাত রেখে বলে, আবারও বলে, শুদ্ধ ভাই ছাড়ো। ছাড়লো না। বেশ কিছুক্ষণ পর মৃদুস্বর বলে, আমার ফাড়া পাখি তুমি। কথাটা বলে আরও বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর ফাড়ারকে ছেড়ে ফাড়ার বাম গালের সাথে তার বাম গাল লাগিয়ে শীতল কণ্ঠে বলে, তুমি আমার, কিন্তু আমি কিন্তু আর অন্য কাউকে বিয়ে করবো না, বুঝেছো? আমার বউ তুমি হবে, আমার ফাড়া পাখি। ফাড়ার শরীর শিরশির করে ওঠে। শুদ্ধ ফাড়ার গালে ঠোঁট দাবে। ফাড়া ঝাঁকে দিয়ে ওঠে। এই প্রথম শুদ্ধ অভাবনীয় এক কাজ করলো। শুদ্ধ ফাড়ার গালে ছোট ছোট দুটো চুমু খায়। এরপর ফাড়ার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে, আই অ্যাম সরি ফারাক্কি, যা যা করছি সব কিছু তোমার জন্য। তোমার স্বামীর হক নষ্ট করছি, বাট স্বামী তো আমি হব, তাই নিজের হক নিজে নষ্ট করলে প্রবলেম হবে না। তুমি কিছু মনে করো না ফাড়া পাখি, চলো আমার বিয়ে করে নি এক্ষুনি। ফাড়া ঢোক গিলল, শুদ্ধ কেমন অস্বাভাবিক ঠেকলো, দু হাতে শুদ্ধকে ঠেলে সরাতে চাইল। শুদ্ধ হঠাৎই রেগে বলল, ফাড়া ডিস্টার্ব করো না, আমি ঠিক নেই। কোথায় নিজের থেকে জড়িয়ে দেবে তা না করে সরিয়ে দিচ্ছ। এমনিতে বাড়িতে আমার হবু বউ অপেক্ষা করছে, বেশি টাইম নেব না। ফাড়া রেগে যায়, এই লোক জীবনে শুধরাবে না। ধাক্কা দিয়ে বলে, তোমরা এক বাড়িতে ছিলে, আমি তবুও তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি উল্টে আমাকে ফালতু কথা শোনাচ্ছ। শুদ্ধ একটু হাসলো, দু হাতে আজলে ফাড়ার মুখটা নিয়ে অসহায় কণ্ঠ বলে, ফারাপ কি, তুমি কোন ছেলের পাশে বসবে না বুঝেছ? ফাড়া অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে, যদিও অন্ধকারে স্পষ্ট দেখতে পেল না, তবে ঝাপসা দেখতে পায়। শুদ্ধ এসব নতুন নতুন রূপ মেয়েটার যেন অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হয়। ছোট করে বলে, আমি বসি তো। শুদ্ধ মানল না, আবার ফাড়াকে শক্ত করে জড়িত মৃদুস্বর বলে, বসেছে তো আমি রাখতে পারছি না, নয়তো তুমি মার খেতে আমার হাতেই এখন। ফাড়া ঢোক গেলে বলে, তোমার আম্মু ওই মেয়েটাকে এখনও তোমার বউ ভাবে? শুদ্ধ হেসে ফেললো। ফাড়ার কানের কাছে মুখ নিয়ে বলল, আমিও ভাবি, একটু আগেই তো বললাম হবু বউ। তুমি কি বাংলা কম বোঝো? ফাড়া মোচড়ামুচড়ি করে রেখে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ ছেড়ে দিল, দূরে সরে রুমের লাইট জ্বালিয়ে দিল, দরজা লক খুলে বলল, এরপর চেয়ারে গিয়ে বসে পড়ে। ফাড়ার দিকে তাকিয়ে বলে, তোমার আর কয়টা ক্লাস আছে? ফাড়া শুদ্ধর কথায় উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, শুদ্ধ ভাই, তুমি কি তোমার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করবে? তোমার মা কষ্ট পাবে বলে? শুধু অদ্ভুতভাবে তাকায় ফাড়ার দিকে। বসা থেকে দাঁড়িয়ে কিছুটা এগিয়ে এসে অবঘার ভান করে বলে, তুমি কি করে বুঝলে? তুমি তো জিনিয়াস ফাড়া। ফাড়া রেগে বলে, তুমি কি জীবনেও সিরিয়াস হবে না? আমার কিন্তু রাগ লাগছে। শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলে, আসলে আমি মাকে কষ্ট দিতে চাই না ফাড়া, একটু কষ্ট দিতে চাই না, তাকে ভীষণ ভালোবাসি বুঝলে। একটু আপ
আগে আবেগের বশে ভুলভাল করে ফেলেছি, ডোন্ট মাইন্ড। তুমি এখন যাও এখান থেকে। ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। ভুরু কুচকে চেয়ে আছে ফারা। ফারার চোখ জোড়া ভিজে ওঠে। কিছু কথা মিথ্যে যেন কান্না পায়। ফারা তেমনই হলো। শুধু শুদ্ধকে ভীষণ সিরিয়াস লাগলো। মিথ্যে জেনেও তো চোখ ভিজেছে, তাহলে সত্যি শুদ্ধ ওই মেয়েটাকে বিয়ে করে নিলে তার কি হবে? ফারা নাক টেনে বলছে, তুমি সত্যি বলছো? মৃদু শুদ্ধ মৃদুস্বর বলে, একদম। ফারা মাথা নিচু করে কান্না মাখা গলায় বলে, তুমি আসলে খারাপ লোক, স্বার্থপর লোক। আমার কথা ভাবছো না? শুধু ঝরঝর গতিতে ফাড়ার দিকে এগিয়ে এসে হিজাবের উপর দিয়ে ফাড়ার মাথা চুলের গোজা শক্ত করে ধরে। ডান হাতে ফাড়ার গাল চেপে মুখ উঁচু করে। ফাড়ার চুলে গালে ভীষণ ব্যথায় মৃদু আর্তনাদ করে। আহ শুদ্ধ ভাই, ছাড়ো, আমার লাগছে। শুদ্ধ আরো শক্ত করে ধরলো ফাড়ার হাত, দাঁতে দাঁত চেপে বলল, একদিন বলছি না মাকে ভালোবাসি, শুধু বউকে বাদ দিয়ে না। মাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এর মানে না যে বউকে ছুঁড়ে ফেলে মায়ের ভালোবাসার প্রুফ নেব। বলেছিলাম না তোকে? তবুও জ্বালাবি কেন আমারে? দুই ভাই বোন কী পেয়েছিস আমায়? আমি সস্তা? তোর জন্য এত বছর অপেক্ষা করে আরেকজনকে বিয়ে করব, এই আমারে তোর কাপুরুষ লাগে? কাপুরুষ হলে তো আগে তোরে তুলে নিয়ে বিয়ে করতাম। তোর মতামতের দাম দেই বেশি, এজন্য আমার দাম নেই? তোর ভাই আমারে নিয়ে আফসোস করে, তুই আমারে স্বার্থপর বলিস। তোর ভাইয়ের জন্মের আফসোস আগে মেটাবো, এরপর তোকে স্বার্থপরের সংজ্ঞা বোঝাবো আমি। ওয়েট। একটু থেমে আগের চেয়ে শক্ত কণ্ঠে বলে, ব্রেনলেস সে জাত দুটো। কথাগুলো বলে ফাড়াকে ধাক্কা দেয়। ফাড়া পড়তে পড়তে বেঁচে যায়। অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এর আগে শুদ্ধর এই রূপ দেখেনি। শুদ্ধ তার মাথার চুল টেনে রাগে টেবিলে একটা লাথি মেরে বলে, বেরো এখান থেকে, এক্ষুনি বেরো। ফাড়া কেঁপে ওঠে। তখনই দরজা ঠেলে কেউ একজন ভেতরে প্রবেশ করে। শুদ্ধ তাকায় দরজার দিকে। তার এক সহকর্মীর থেকে এই বিরক্তির নিঃশ্বাস ফেলে। ফাড়া মাথা নিচু করে নেয়, ডান হাতের ভেজা চোখ মুছে নেয়। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার সেই স্যারকে ভারী গলায় ছোট্ট করে একটা সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ভদ্রলোক খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা নিয়েছে, কিছু বোঝেনি। গলা ছেড়ে বলে, কী অবস্থা শুদ্ধ? অনেকদিন পর দেখা করতে এলাম। শুদ্ধ তার চেয়ারে বসে শরীর এলিয়ে দেয়। একটু চুপ থেকে বলে, ভালো। কথাটা বলে চোখ বুজে নেয়। ঘড়িতে একবার সময় দেখলো শুদ্ধ, বিকাল 3:30। সকালে ক্লাস নিয়ে পরপর আজকে আরও দুটো ক্লাস ক্যান্সেল করে অফিস থেকে চুপ করে বসে আছে। দীর্ঘ শ্বাস ফেলে অফিসের রুম থেকে বেরিয়ে হয় গন্তব্য বাড়ি। ভার্সিটি চত্বরে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে এলো। পিছন থেকে ফাইজ ডাকে। শুদ্ধর পা থেমে যায়। ফাইজ দ্রুত শুদ্ধর দিকে এগিয়ে এলো। শুদ্ধ পায়ের গতি বাড়ালো। তার কাছে ফাইজের শুদ্ধর হাত টেনে ধরে। শুদ্ধ পা আবারও থেমে যায়। ফাইজ অসহায় বলল, ভাই। শুধু ফাইজের দিকে তাকালো, মুখে ভাবে হাসির ছিটে পড়ে নেই। কিছুটা দূরে ফারাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। চোখ ঘুরে ফাইজের দিকে চেয়ে হঠাৎ ফাইজের বুক বরাবর গায়ের জোরে একটা ধাক্কা দিয়ে রাগান্বিত সরল, ভুলেও আমার আশেপাশে ঘেসবি না। ইচ্ছে করে তো দূর, ভুল করে ঘেসবি না। কথাটা বলে তার গাড়িতে উঠে পড়ে। ফাইজ কিছু বলার সুযোগ পেল না। কিছুটা দূরে দাঁড়িয়ে ফারা ভীষণ অবাক হলো। সে তো শুদ্ধকে চিনতে পারছে না। কি হয়েছে শুদ্ধ ভাইয়ের? শুদ্ধ গাড়ি চালিয়ে একদম ফারা সোজা নিয়ে যায়। ফারা ভুরু কুচকে চেয়ে আছে। ধাক্কা লাগবে ভাব নিয়ে শুদ্ধ ব্রেক ঘুরিয়ে ভার্সিটির গেট থেকে বেরিয়ে যায়। সামনে আয়নায় একবার ফারার মুখটা দেখলো, মৃদু হাসলো, বিড়বিড় করে বললো, ফারা পাখি, কত জ্বালাও আমায়, নির্দয় মেয়ে। ঘড়ি কাঁটা টিকটিক করে জানান দেয় 4টা। ইরফান ভার্সিটি শেষে অফিস করে ফিরছে মাত্র। মায়েরাকে ঘরে দেখল না, বিরক্তি বোধ করলো। ওয়াশরুমে শাওয়ার নেই। এরপর একটা গ্যাবার্ডিয়ান প্যান্ট পরে নেই। ব্যালকনি থেকে ঠক ঠক করে আওয়াজ পেয়ে সেখানে যায়। ঘর থেকে ব্যালকনিতে পা রাখলে চোখ মুখ বিস্ময় ভার করলো। মায়েরা মেঝেতে গোল হয়ে বসেছে। তার চারপাশে অনেকগুলো টব রাখা, সবগুলোতে এক একটা করে ফুল গাছ। বেলি, গোলাপ আর নয়নতারা, এই 3টে ফুল আনিয়েছে। কোলের উপর একটা টবে খুব যত্ন সহকারে মাটি ভরছে। এরপর লাস্টে ছোট্ট নয়নতারা ফুলের গাছটা খুব সুন্দর করে গেঁথে দিল টব ভর্তি মাটিতে। সব কাজ শেষ করে মেয়েটা বিশ্ব জয় করা এক হাসি দেয়।
দ্রুত বসা থেকে উঠে ব্যালকনি থেকে রুমে আসার জন্য এগোতে নিলে ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় বাঁকিয়ে ব্যালকনির মেঝেতে তাকালো। সে ভেবেছিল এই লোকটা আসার আগে সব পরিষ্কার করবে, কিন্তু পারল না। এখন তাকে কী করবে লোকটা? ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি, আমাকে 5 মিনিট টাইম দিন। ইরফান মায়ের দিকে তাকালো। মায়েরার কপালে গালে অসংখ্য জায়গায় মাটি লেগে আছে। ইরফান ডান হাত উঠিয়ে মায়েরার কপালে লেগে থাকা মাটি ঝেড়ে দিতে দিতে গম্ভীর করে বলল, বাড়িতে আরও অনেকে আছে, তারা করবে। মায়েরা মন খারাপ করে বলল, রীতা তো ঘুমিয়েছে। ইরফান গম্ভীর করে বলল, আরও 2 জন আছে। মায়েরা অবাক হলো, আপনি কীভাবে জানলেন? ইরফান কিছু বলল না। মায়েরা উদ্বিগ্ন করে বললে, আপনি যাওয়ার পথ এ বাড়িতে 2টো মহিলা আসে, তাদের নাকি কেউ পাঠিয়েছে তারা এই বাড়িতে কাজ করবে, কারণ এই বাড়ির কেউ তাদের পাঠিয়েছে। কিন্তু আপনার বাবা মা কেউ জানে না এই ব্যাপারে। কেমন ভুতুড়ে ব্যাপার। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে তাকায়, ঠোঁট বাঁকায় সামান্য, বিড়বিড় করবে, স্টুপিড গার্ল। এরপর জিজ্ঞাসা করছে, এসব কোথায় পেয়েছো? মায়েরা উৎফুল্লের সাথে উত্তর দেয়, আপনার বাবা এনে দিয়েছে। একটু আবদার সুরে বলে, এগুলো কি এখানে রাখতে পারবো? ইরফান মায়েরার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ, এরপর প্যান্টের পকেটে হাত গুজে ঘরের ভিতর যেতে ছোট্ট করে বলে, পারবে। তারেক নাজ কিছুক্ষণ আগে মায়েরাকে ডেকে রেডি হতে বলেছে, হসপিটালে নিয়ে যাবে। গতকাল বিড়ালের খামচিতে একটু বাড়তি কাজ হয়ে গেছে। মায়েরা তারেক নওয়াজের কথা চুপচাপ মেনে দ্রুত রেডি হয়ে নিল। সে গোসল করে বেরিয়ে ঘরের চারপাশে চোখ বুলালো, ইরফানকে কোথাও পেল না। মায়েরা মনে মনে স্বস্তি পেল। উনি ঘরে থাকলে রেডি হতে অনেক ঝামেলা পোহাতে হয়। রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসলো। এখনও পর্যন্ত মোটামুটি খুশি, তবে ইনিয়ার জন্য মন খারাপ হয়। যদি আগামীকাল নাকি ইনিয়া আপু এখানে আসবে, এই ভেবে একটু একটু খুশি খুশি লাগছে। ভাবনার মাঝে ঘর থেকে এসে তারেক নওয়াজ বেরিয়ে এগিয়ে এসে মায়েরার মাথায় হাত দিয়ে বলে, রেডি হও আম্মু। মায়েরা মাথা নেড়ে বলে, জি এই বাবা, চলুন। তারেক নওয়াজ মায়েরার হাতের কবজি ধরে এগিয়ে এসে মায়েরা হেসে তারেক নওয়াজের সাথে পা মেলায়। গেটের বাইরে পা রাখলে মনটা কেমন যেন বিষণ্ণতায় ভরে যায়। আজ থেকে প্রায় অনেকগুলো মাস তার প্রতিটা প্রয়োজনে ইরফান ছিল, সব কাজে ইরফান থাকতো। এখন নেই কেন? ভার্সিটি থেকে যে আসলো, এরপর কোথায় গেল? কোনো কাজে গেছে, কিন্তু তাকে নিয়ে গিয়ে এই ইঞ্জেকশন দিয়ে এনে কাজ করা যেত না? মায়েরা ভীষণ মন খারাপ হলো। সব সময় তার প্রতিটা প্রয়োজনে ইরফানকে পাশে পাওয়ার জন্য হঠাৎ ইরফানের জায়গায় অন্য কাউকে পেয়ে মেয়েটার ভীষণ মনটা খারাপ। পা চলছে, তবে দৃষ্টি থেমে নেই। চোখ ঘুরিয়ে ঘুরে দেখছে তিনি কোথাও। ভাবলো হয়তো সত্যি কোনো ইম্পর্টেন্ট কাজে গিয়েছে। একদম মেন গেটের কাছে গিয়ে কি মনে করে যেন পিছু ফিরে ইরফানের ব্যালকনির দিকে তাকায়। এরপরও হতাশ হয়ে ব্যালকনিতে ইরফানকে না দেখতে পেয়ে ঘাড় ঘুরে সামনে তাকাতে গিয়েও তাকালো না। দৃষ্টি উপর থেকে উঠালে ছাদের কোণায় ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকিয়েছে। পায়ের গতি কমলো। অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। সে তো ভেবেছিল লোকটা খুব ইম্পর্টেন্ট কোনো কাজে ব্যস্ত, তাই তাকে নিয়ে যাচ্ছে না। কিন্তু উনি তো কোনো কাজ করছেন না, বরং চুপচাপ দাঁড়িয়েছেন। মাঝে মাঝে ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে সিগারেট ফুঁকাচ্ছেন। মায়েরা অবাক হয়ে ইরফানকে দেখলো। গাড়িতে ওঠার আগ পর্যন্ত মায়েরা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো ইরফানের দিকে। ভীষণ অভিমান জমলো ছোট্ট মনে। সবসময় তার সাথে থাকা মানুষ হঠাৎ সঙ্গ ছেড়ে দিলে যেমন বিশ্রী অনুভূতি হয়, মায়েরার তেমনই হলো। তারেক নওয়াজ গাড়ির ডোর খুলে মায়েরা উঠে বসলো। এরপর আবারও জানলা দিয়ে ছাদের দিকে তাকায়। ইরফান এক হাত পকেটে রেখে আর এক হাতে সিগারেট ফুঁকাচ্ছে মায়েরার দৃষ্টির পানে। মায়েরা তাকিয়ে রইল আরও বেশ খানিকক্ষণ। এরপর অভিমানী চোখ জোড়া নামিয়ে নেয়, দৃষ্টি রাস্তার পানে রাখে। সিগারেট খাওয়া তার কাছে বেশি ইম্পর্টেন্ট। মায়েরা ইচ্ছে করলো সে ইঞ্জেকশন দিবে না। ইরফান কেন নিয়ে যাবে না তাকে, এটুকু মানতে পারছে না মেয়েটা। ভীষণ মন খারাপ নিয়ে আরেকবার ছাদের পানে তাকায়। এখনও ইরফান সেভাবে দাঁড়িয়েছে। তারেক নওয়াজ গাড়ি স্টার্ট দেয়। ধীরে ধীরে ইরফান মিলিয়ে যায়। মায়েরা অভিমানের পাড়া ভালোই হয়। ইনিয়া মন খারাপ করে জানলার ধারে দাঁড়িয়েছে। বাড়ির কথা মনে হচ্ছে। ফাইজ কোথায় গেছে কে জানে। কাল রাতে কী হয়েছিল তার একদম মনে নেই। সকালে একটু মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে, আর সারাটা দিন মাথার ভার লেগেছে। ফাইজ সকাল সকাল তাকে সকালের খাবার খাইয়ে কোথায় যেন গিয়েছে, তার সাথে কোনো কথাই বলেনি। ইনিয়া আসলে বুঝতে পারছে না ফাইজ কী কারণে রেগে আছে তার উপর।
রাতে কি কিছু হয়েছিল যার ফলে ফাইজ তার উপর রেগেছে? সে কিছু মনেই করতেই পারছে না, শুধু আছে যে ফাইজের জন্য অপেক্ষা করছিল। তারপরে কি হয়েছে তার মনে নেই। ভাবনার মাঝে ফাইজের গলার আঁচ পায়, লিটিল কুইন। ইনিয়া পিছন ফিরে তাকায়, ফাইজ কেমন যেন এলোমেলো লাগছে। ফাইজ এগিয়ে এসে ইনিয়া একটা সুতির শাড়ি গায়ে জড়েছে, মাথায় আঁচল টানা। ফাইজ ইনিয়াকে দেখে মৃদু হাসলো, দু হাতে আজলায় ইনিয়ার মুখখান নিয়ে মৃদু স্বর বলল, কেমন আছো লিটিল কুইন? ইনিয়া অবাক হয়, একটু চুপ থেকে, ভালো। আপনি কি কারণে আমায় উপর রাগ করছেন? ফাইজ ইনিয়ার গাল থেকে হাত সরিয়ে বিছানায় গিয়ে শটাং হয়ে শুয়ে পড়ল। তীব্র হতাশ কণ্ঠে বলল, আই এম সরি লিটিল কুইন, তোমাকে টাইম দিতে পারছি না, আমি ভীষণ ডিস্টার্ব। আমি ভালো নেই, সুখের দিনে বন্ধু ছাড়া পানসে লাগে, বন্ধু নেই, তাই তুমি নামক সুখ আমি উপভোগ করতে পারছি না, কি করব? ইনি অবাক হলো ফাইজের কথা শুনে, এগিয়ে এসে বলে, কি হয়েছে আপনার বন্ধুর? ফাইজ চট করে উঠে দাঁড়ালো, ইনিয়ার মাথা থেকে শাড়ির আঁচল ফেলে দেয়, পিছনে হাত দিয়ে ইনিয়ার চুলগুলো খুলে দেয়, নীরবে চোখে ইনিয়ার দিকে চেয়ে থাকে। ইনিয়ার লজ্জা পায়, চোখ নামিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে বলে, কিছু বলবে না? কিছু করব না, আপাতত সব তুলে রাখছি লিটিল কুইন। তুমি আমাকে একটা ইম্পর্টেন্ট পরামর্শ দাও, বন্ধুর অভিমান কীভাবে ভাঙানো যায়। ফাইজের কথা শুনে ইনিয়ার লজ্জা পেল, শেষ কথাটা শুনে অবাক হয়ে তাকায় ফাইজের দিকে, প্রশ্ন করে, আপনার কোন বন্ধু অভিমান করছে আপনার উপর? ফাইজ মন খারাপ করে বলে, শুদ্ধ। ইনিয়ার বিস্ময়ের মাত্রা বেড়ে পাহাড় চূড়ায় পৌঁছানোর মতো, অতঃপর অবাক হয়ে বলে, আপনি মিথ্যে বলছেন, শুদ্ধ ভাই এমন ধরনের মানুষ না। ফাইজ হঠাৎ ছাড়া নিঃশ্বাস ফেলে, বিলিভ করছো না? তোমার ভাই এতটাও সাধু না। কিন্তু শুদ্ধ ভাই রাগ অভিমান করে থাকতে পারে না, ওই ধরনের মানুষই নয়, আপনি তাকে চেনেন না। ফাইজ ভুরু কুচকে বলে, আমার লিটিল কুইন তো দেখি ভীষণ বোকা, শুদ্ধকে আমার চেয়ে তুমি বেশি চেনো। শুদ্ধ এমনই, বুঝলে, ভার্সিটির লাইফে এরকম আরেকটা ঘটনা আছে ওর সাথে। মাঝে মাঝে অনেক দিন ঠিকঠাক ছিল, আবার আমি অনেক দিন পর রেগে ভুলভাল বলেছি, ওর লেগে গিয়েছি, এখন কি করা যায়? ইনি আর হঠাৎ শুদ্ধকে জুতো ছুঁড়ে মারার কথা মনে পড়ল। কথাটা মনে আসতে নিজে হেসে বলে, ফাইজ ভুরু কুচে বলে, হাসছো কেন? ইনি হাসি আটকে বলে, জুতো মারুন, তাহলে শুদ্ধ ভাই খোলস থেকে বেরিয়ে আসবে। ফাইজ বোকা চোখে ইনের দিকে তাকায়, শুদ্ধর হওয়া তার বউয়ের মাঝে একটু একটু আছে মনে হচ্ছে। ফাইজ কিছু বলল না, তার ভালো লাগছে না, সে সবসময় একটু রাগে কিছু, এটা নেওয়া যায়। ইরফান সবসময় রাগে, কিন্তু ওর সাথে কারো তুলনা নেই, ওর টপিক বাদ। তবে ফাইজ শুদ্ধ রাগলে ফাইজের ভয় লাগে, একেবারে গার্লফ্রেন্ডের মতো অভিমান করে থাকে, সেও বয়ফ্রেন্ডের মতো বসে বসে শোক পালন করে। সে কি জীবন তার! আসলে এরা ব্রিটিশ, বিয়ে করলো, সাথে শান্তিও পালালো, আর সুখ শান্তি আশা করা বোপামি। শুদ্ধ তাকে জ্বালিয়ে মারবে, ঠিক তার কাজে ব্যাগরা দিতে দিতে হাসবে, ঝামেলা বাঁধলে তার মুখ ফিরিয়ে নেবে, তাকে অসুস্থ বানাবে, ফাটা কপালটা তার। হাসপাতাল থেকে বাড়ি ফিরল মায়েরা, তারেক নাওজ তাকে নামিয়ে দিয়েছে, অফিসের উদ্দেশ্যে রওনা দিছে। মায়েরা বাড়িতে প্রবেশ করে, আজ নতুন দুটো কাজের মেয়ে এসেছে, তাদের মাঝে একজন এসে দরজা খুলে দেয়। মায়েরা টুকটাক কথা বলে সিঁড়ি বেয়ে উঠে ইরফানের ঘরে যায়। দুঃখের ব্যাপার, ঘরে কোথাও ইরফান নেই। মায়েরা মনটা ভীষণ খারাপ, দ্রুত চেঞ্জ করে নিল, এরপর হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নেয়। এখনও ইরফানকে ঘরে দেখতে না পেয়ে মায়েরা ছোট ছোট পা ফেলে ছাদের দিকে যায়। যাওয়ার সময় ইরফানকে তো ছাদে দেখলো, সেখানে নেই, কিন্তু বরাবরের মতো হতাশ, নেই ইরফান। মেয়েটার এত মন খারাপ হলো, কোথায় গেল লোকটা? সব কিছু কেমন যেন বিরক্ত লাগে। ছাদের কোনায় গিয়ে দাঁড়ালো, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। সে জানে না সে ইরফানকে কেন খুঁজছে, কিন্তু সে খুঁজছে। তাকে ডক্টরের কাছে না নিয়ে বাসার কাছে নিলে মায়েরা নিতে পারছে না, মেনে নিতে পারছে না, আবার নিজের উপর রাগ লাগছে, ওই লোক যা ইচ্ছে করুকে। সন্ধ্যার পর পর ইরফানদের বাড়িতে শুদ্ধ এসে হাজির, তার মাকে নিতে এসেছে। তিনা বেগম স্বামীকে রেডি হতে বললেন, সাথে মায়েরাকেও রেডি হতে বললেন। মায়েরা ইতস্তত করছে, শুদ্ধর বাড়িতে তো সে কখনো যায়নি। তিনা বেগম বুঝেছে তারা আবার আগামীকাল চলে আসবে, এরপর তিনা বেগম আবারও যাবে শুদ্ধর, কিন্তু মায়েরাকে এখানেই রেখে যাবে, একদিনের জন্য মায়েরার সাথে গিয়ে থাকুক। মায়েরা এমনিতে ভীষণ মন খারাপ, ইনায়া আপুও নেই, সাথে ইরফানের জন্য মন খারাপ লাগছে, তাই রাজি হলো। নতুন জায়গায় গিয়ে কীভাবে থাকলে ভালো লাগবে,
টিনা বেগম তো তার নিজের মানুষের মতো, তার সাথে যেতে ইতস্তত হওয়া কিছুটা। তাই ঝটপট রেডি হয়ে সামিয়া আর মায়েরা টিনা বেগম শুদ্ধর সাথে বেরিয়ে যায়। শুদ্ধ গাড়ি চালানো ব্যস্ত, মুড অফ তার। হঠাৎ মাথায় কিছু আসলো, মিট মিট করে হেসে মায়েরার উদ্দেশ্যে বলল, সিসিটিভি কেমন আছো? মায়েরা ভুরু কুচকে বলল, সিসিটিভি কে ভাইয়া? তুমি? আবার কে আছে এই ক্রেডিট নেওয়ার? মায়েরা মুখ ছোট করে বলল, কেমন অদ্ভুত নাম। মায়েরা পাশে বসা সামিয়া হেসে ফেলল। শুদ্ধ আবারও বলে, ইরফান কোথায় জানো? মায়েরা মুখ চোখে উৎফুল্লতা দেখা যায়, বিচলিত কণ্ঠে বলে, উনি কোথায়? শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মায়েরা থতমত খেয়ে যায়, আমতা আমতা বলে বলে, উনি যেখানেই থাকুক নেই, ভালো হয়েছে, নয়তো আমাকে আপনার বাড়িতে যেতে দিত না। শুদ্ধ বাঁ হাতের গাড়ি স্টিয়ারিং ঘোরায়, ডান হাতে পকেট থেকে ফোন বের করে মিটমিট করে হাসে। ইরফান একটা ভয়ঙ্কর মিটিংয়ে আছে মায়েরা। মায়েরা ভুরু কুচকে বলে, ভয়ঙ্কর মিটিং আবার কেমন? তোমার জন্য ভয়ঙ্কর মিটিং, আমাদের জন্য একদম সাদামাটা। টিনা বেগম ছেলের পাশে সিটে বসে এগিয়ে গিয়ে শুদ্ধর কান টেনে বলে, এই বাদর, ওকে জ্বালাচ্ছিস কেন? শুদ্ধ মুখ ছোট ছোট করে বলে, মা কান ছাড়ো, আমি সবসময় সবাইকে টাটকা খবর দিই, তাই সব আমারকে ভিলেন ভাবে, এসব নীতি। শুদ্ধ বেগম টিনা বেগম শুদ্ধর কান ছেড়ে বলে, তোর টাটকা খবর তো অপর মানুষকে শুধু জ্বলবে। শুদ্ধ হেসে ফেলল, কিন্তু মায়েরা হাসলো না। স্বামী মেয়েটা শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধকে তার ভালো লাগে, ভীষণ মজার মানুষ সে। কিন্তু সে ফারাকে শুদ্ধর সাথে দেখার পর থেকে তার মন খচখচ করে যেন। টিনা বেগমকে বললে তিনি বলেন, এরকম কিছু না। টিনা বেগমের কথায় যদিও স্বামীর মেয়েটা স্বস্তি পায়, তবে পুরোপুরি না। স্বামীর মনে প্রশ্ন জাগে, শুদ্ধ কি তাকে চেনে না? তার সাথে যে শুদ্ধর বিয়ে ঠিক হয়েছে, এই কি শুদ্ধ জানে না? মেয়েটা বুঝলো না, শুদ্ধ তাকে দেখেনি, কথা বলা তো দূর, তাকে চেনে না, এই জন্য কথা বলে না, নাকি অ্যাভয়েড করে, এটা সে বুঝতে পারে না। কিছুক্ষণের মধ্যে শুদ্ধ তাদের বাড়ির সামনে ব্রেক কষলো। বাড়ির ভেতরে গিয়ে শুদ্ধ ইরফানের ফোনে কল করে, রিসিভ হলো না। শুদ্ধ ইরফানের ফোনে মেসেজ দিল, মায়েরা আমার বাসায় এনেছি, যখন আমার চাচাতো ভাইকে আনতে যাচ্ছি বুঝলি। মায়েরা থেকে 3 বছরের বড়, হাউ কিউট ম্যাচিং। 2 মিনিট না আসে শুদ্ধর ফোনে কল আসে ইরফানের। শুধু রিসিভ করে ওপাশ থেকে ইরফান বলে, তোকে ছাড়বো না আমি। শুদ্ধ দুঃখে দুঃখে মুখ করে বলে, বুঝলাম না, তুই আর ফাইজ আমাকে ছাড়তে চাস না কেন? আমি না হয় বিয়ে করিনি, তাই এতিম, কিন্তু তোরা তো বিয়ে করছিস বাবা। বউ বউয়ের হক বন্ধুকে দিতে ছ্যা, তোদের নিয়ে আমি পারি না বাপু। ইরফান বিরক্ত করে বলে, তোর ভাইকে আনবি না ওখানে, নয়তো ওকেও ছাড়বো না বলে দিচ্ছি। শুধু হতাশ করে, আরে ভাই, আমি সুন্দর করে বলে, আমার চাচাতো ভাই সুন্দর, এসব ভাবনা ছেড়ে ফেল, তোদের শুধু ধরার ধান্দা। ইরফান রেগে বলে, ওকে কেন নিয়ে গেলি বেয়াদব? শুদ্ধ নিঃশব্দে হেসে নিল, এরপর নিজেকে সামলে বলল, কার কথা বলছিস বাবু? ইরফান দাঁত কিরমির করে ফোঁস করে শ্বাস ফেলে বলল, বাড়ি গিয়ে যেন আমার বউকে আমার ঘরে পাই, বলে খট করে কল কেটে দেয়। শুদ্ধ হেসে ফেলে, আপাতত বডিতে একটু এনার্জি পাওয়া গেছে। ইরফান বাড়ি ফিরছে মিনিট 10 হলো। হাত ঘড়িতে একবার সময় দেখলো 10টা বাজে। ঘরে মায়েরাকে না দেখে বিরক্তি। ঘর থেকে বেরিয়ে রিতাকে পেয়ে তাকে জিজ্ঞাসা করলো, মেয়েটা জানায় বাইরে শুদ্ধ ভাইয়ের বাড়িতে আর ফেরেনি। ইরফান বিরক্ত হয়ে চোখ মুখ কুচকালো, পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করলো। হ্যাঁ বল, মায়েরা কি করছে শুনবি? ইরফান চুপ আছে। শুদ্ধ আবারও বলে, মায়েরা তো আমার চাচাতো ভাইয়ের কোলে ওঠার জন্য খুব বায়না করছিল। আমি বুঝিয়ে সুঝিয়ে বললাম, ইরফান তোমাকে কোলে নেওয়ার জন্য 2 পা খাড়া করেও রেখেছে। বেচারা একটা শুনে থামলো। কথাগুলো বলে কলটা মিউট করে শব্দ করে হাসলো। ওপাশ থেকে ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত বলল, 10 মিনিট ওকে রেখে যাবি এখানে? শুধু কল আনমিউট করে গলা ছেড়ে সিরিয়াস হয়ে বলল, আরে আজ অনেক রাত হয়ে গেছে, কাল সকালে ওকে দিয়ে আসবো, মাকে সহ। আজ ঘুমা বাবু। একটু থেমে বলে, ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো। ইরফান রেগে চিৎকার করে ওঠে, ওকে দিয়ে যা শুদ্ধ। শুধু ইনোসেন্ট ফেস বানায়, এর বউকে আনাই ভুল হয়েছে, একবার বলেছে দিয়ে আসতে হবে মনে হবে। হতাশ কণ্ঠে বলে, তোর বউকে তুই নিয়ে যা, আমাকে বলছিস কেন? শুদ্ধর কথায় ইরফান শান্ত হয়, কিছুক্ষণ চুপ থেকে বলে, কাজ আছে আমার, তুই রেখে যা, রাগ আসলে আমায়। শুদ্ধর কাছে একটু অদ্ভুত লাগলো, যে ছেলে সব কাজ ফেলে তার গ্রামে
পথ থেকে প্রায় 3 ঘন্টা সেখানে যেতে পারে, আর এখানে তার বাসা 30 মিনিটও লাগে না, অথচ ইরফান আসছে না। কাজের দহে দিচ্ছে। শুদ্ধ এসে বলল, ওকে যাচ্ছি, তবে যেতে 2-3 ঘন্টা লেট হবে। হোয়াট? শুদ্ধ মিটমিট করে হেসে বলল, এতিম ছেলেকে বলছিস তোর বউকে রেখে আসতে? আমি একটু একটু চান্স নিব না? সাদামাটা একটা হেডেক হয়ে যাক তোর বউয়ের সাথে, কি বলিস? এটা আমার অধিকার, বঞ্চিত করলে হবে না। আমি একটু তোর বউকে রাতের শহর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, হাতে হাত রেখে। কল কেটে দে। শুদ্ধ হাসলো, যা। তাকে তো শেষ কথাটা করতেই দিল না, কানে টান দিয়েছে, এবার ঘাড় নামিয়ে আসবে। ইরফান ডান হাত মুঠো শক্ত করে ফোন চেপে ধরে, যেন ফোন ওভাবে গড়িয়ে পড়ে। শুদ্ধর গলা চেপে ধরতে না পারায় ফোনের উপর সমস্ত ঝাল মেটাচ্ছে। সময় নষ্ট না করে দ্রুত পেয়ে সিঁড়ি দিয়ে নামতে থেকে কোনো দিকে তাকালো না, সরাসরি তার বাবার ঘরে ঢুকে পড়ল। রুমা নওয়াজ ঘরে ছিলেন না। তারেক নওয়াজ চেয়ারে বসে অফিসের টুকটাক কাজ ছিল। ইরফানকে দেখে ভুরু কুচকে বলে, কিছু বলবে? ইরফান বিরক্তিকণ্ঠ বলে, ওকে এনে দাও। তারেক নওয়াজ ছেলের কথা বুঝলো না, প্রশ্নসূচক দৃষ্টিকে বলে, কাকে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে নির্লিপ্ত কণ্ঠে বলে, তোমার ছেলের বউকে। ইরফানের কথা শুনে তারেক নওয়াজের কেন যেন হাসি পায়, তবে নিজেকে সামলে বলে, মায়েরা তো শুদ্ধর বাসায় গিয়েছে, তোমার ফুপি নিয়ে গেছে, কালকে চলে আসবে, চিন্তা করো না। কথাটা বলে আবারও কাজে মনোযোগ দেয়। ইরফান এগিয়ে এসে রেগে বলে, ওকে এক্ষুনি এনে দেবো। অল টাইম তোমার কথায় সব হবে না। ইরফানের কথা শুনে তারেক নওয়াজ অবাক হয়, বসা থেকে দাঁড়িয়েছে। ঠিক আছে, তুমি এ, কিন্তু তুমি তো গেলেই পারো, আমাকে বলছো কেন? ইরফান গম্ভীর গলায় বলে, তবে শান্ত কণ্ঠে তীব্র আফসোস করে বলে, লিটিল গালের সাথে আমাকে জড়িয়ে তুমি একদম কাজটা একদম ঠিক করনি বাবা। তারিক নাজ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান আরও কিছু বলল না, ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শক্ত গলা বলে, ওকে এনে দাও এক্ষুনি। তারিক নাজ প্রশ্নাত্মক চোখে ইরফানের প্রস্থান দেখলো। তিনি ইরফানকে একটু বুঝলো না। মায়েরাকে বিয়ে করে ইরফান এখনও আফসোস করছে, আবার মায়েরাকে দূরেও রাখছে না। কেমন যেন দুটো একসাথে মিলছে না। সবচেয়ে বড় কথা, ইরফান মায়েরার কাজগুলো তাকে দিয়ে কেন করাচ্ছে? বিকেলে মায়েরাকে হসপিটালে নিয়ে গেল ইরফান বলেছিল, এখন শুদ্ধর বাসা থেকে তাকে আনতে চেয়েছে। ইরফান কী চাইছে? বেশ কিছু প্রশ্ন মাথায় নিয়ে রাতে মায়েরাকে আনতে যাওয়ার জন্য বের হলো। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন ইরফানের ব্যাপারে, কথাবার্তা চালচলনে। সময় রাত 10টা 15। ফাইজ শুদ্ধর বাড়িতে বেল বাজায়। বেশ কয়েকবার বেল বাজানো, মায়েরা এসে দরজা খুলে দেয়। ফাইজ মায়েরাকে দেখে জিজ্ঞাসা করে, কেমন আছো? মায়েরা মাথা নেড়ে জবাব দেয়। ফাইজ শুদ্ধর কথা জিজ্ঞাসা করলো বলে ঘরে। ফাইজ আর কিছু বলল না। মায়েরা অবাক হয়ে দেখছে। পরে আবার ভাবলো, শুদ্ধ তো তার বন্ধু, আসতেই পারে। সে দরজা আটকে চলে যায়। ফাইজ শুদ্ধর ঘরে গিয়ে দেখলো শুদ্ধ টান হয়ে শুয়েছে। এত তাড়াতাড়ি ঘুমিয়েছে ভাবনা রেখে শুদ্ধকে রাখলো, এই শুদ্ধ। ফাইজ গলা পেয়ে শুদ্ধ তাড়াক করে চোখ মেলে তাকায়। দেওয়াল ঘড়িতে একবার সময় দেখলো, ভালোই রাত। এখানে কেন? দ্রুত শোয়া থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায়, খালি গা, পরনে একটা ট্রাউজার। শুদ্ধ ছোট ছোট চোখ করে বলে, তুই এখানে কেন? আমি যাকে তাকে দাওয়াত দেই না, ভুল বাড়িতে চলে এসেছিস মনে। ফাইজ কিছু বলল না। শুদ্ধ এগিয়ে এসে কিছু না বলে কষিয়ে ফাইজের গেলে একটা থাপ্পড় মেরে দেয়। ফাইজ বিস্ময় দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফাইজের বুকে ধাক্কা দিতে বলে, ভুল বাসাতে এসেছিস, বেরা এখান থেকে। ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায়। থাপ্পড় খেয়ে কিছু বলল না শুদ্ধকে, উল্টে ঘুরে দরজা আটকে দেয়। শুদ্ধ চোখ বড় ভরে, এসব কি? আমার ইজ্জতে হাত দেওয়ার ধান্দা থাকলে এক্ষুনি বেরো, ছেলে হয়ে এসব কি? কথাটা বলে শুদ্ধ জিভের কামড় দেয়। আয় হায়, সে তো রাগ করে আছে। রাগ করে থাকলে যা তা বলা যাবে না, তার মিস্টেক হয়েছে। ফাইজ হেসে ফেললো, উল্টে করে বলল, তোর বোনের ইজ্জতে হাত দিতে পারিনি এখনো, তাই ভাবলাম এই জন্য একটু হলেও দায়ী। তোর ইজ্জতে হাত দিলে মন্দ হয় না, কি বলিস? শুদ্ধ বিষমকে বলে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাগো বাঁচাও। ফাইজ এগিয়ে এসে বলল, লাভ নেই, চল শুরু করি। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কি? ফাইজ মিটমিট করে বলে, রোমান্স। শুদ্ধ কেসে ওঠে, ব্যাপারটা তার হাসি পাচ্ছে। এখন সে কি করবে? কিছুতেই হাসা যাবে না, অসম্ভব। দ্রুত উল্টে ঘুরে মুখ চেপে ধরল। নিজেকে দুটো লাগাতে ইচ্ছে করলো। 24 ঘন্টা হলো না তার আগে হাসছে। এসব কি? ফাইজ এগিয়ে এসে বলে, কিরে প্রিপারেশন নিচ্ছিস না কেন? শুদ্ধ পিছু ঘুরে রেগে তাকায় ফাইজের দিকে। দৃষ্টি ঘুরিয়ে দেখে ফাইজের গালে যে থাপ্পড় দিয়েছে, খারাপ না, থাপ্পড়টা মারা উচিত হয়নি হয়তো। ফাইজকে ঠান্ডা দেখে তার অনুশোচনা হচ্ছে। ফাইজ চোখ ছোট ছোট বলে, মনে হচ্ছে আমাকে আর কিছু করতে হবে না। শুদ্ধ শান্ত চোখে তাকায় ফাইজের দিকে। এরপর গম্ভীর গল্প বলে, যারা আমাকে নিয়ে আফসোস করে
তাদের সাথে আমি মরে গেলেও থাকি না। ফাইজ অসহায়খানে ভুলে যা ভাই, মন থেকে বলিনি, বিশ্বাস কর, রেগে গিয়েছিলাম তাই ভুলভাল বলেছে। ইনা পুরো রাত পড়ে পড়ে ঘুমিয়েছে। তুই বল, বিয়ের রাতে নিয়ে কত স্বপ্ন থাকে, আমার একদম ভেস্তে গেছে, তাই মাথা ঠিক ছিল না। শুদ্ধ বুঝলে ফাইসের কথা, মুখ বাঁকিয়ে বললো, আমি তো 2-3 ঘন্টা প্যারা দিতে চেয়েছিলাম, তোর ভাইকে একটা ঘুমের ওষুধ 4 ভাগের 1 ভাগ দিতে বলছিলাম, ওর ডোজ সর্বোচ্চ 2 ঘন্টা থাকতো, তাই ভাই মাতব্বরি করলো। তুই আমায় নিয়ে আফসোস করছিস, যা এবার, আমাকে লাগবে না তোকে, তোকেও আমাকে লাগবে না। কথাটা বলে ফাইজকে ঠেলে ফাইজ শুদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলে, তোর লাগবে আমাকে, আমারও লাগবে তোকে। পাল, আমি কি রেগে কি যে বলছি ভুলে যান না সোনা ভাই, তার জন্য আমি বাসরটাও করতে পারলাম না, তাহলে বোঝ আমার লাগবে নাকি। কথাটা বলতে বলতে ফাইজ শুদ্ধর পিঠে আলতো করে কয়েকটা থাপ্পড় দেয়। শুদ্ধ হাসলো কিন্তু শব্দ করল না, গম্ভীর ঘর বলে একটা সত্ত্বে। ফাইজ শুদ্ধকে ছেড়ে ভুরুকুচকে বলে, কি সত্য সব কিছুতে রাজি হয়ে যাচ্ছিস বল। শুদ্ধ গাল চুলকে মিটমিট করে হাসলো, অতঃপর বলল, তোর বাসর ঘরে আমাকে এক কোণে জায়গা দিতে হবে। ভাই চোখ মুখ কুচকে থাকে, এই বেয়াদব জীবনের সূত্রপানে লেগে বলে, আমি বাসর করবো না, এবার শান্তিতে থাক। শুধু অবকার ভান করে বলে, কি বলছিস, আমার বোনকে বিয়ে করার আগে ডাক্তার দেখাবি না। ইনিয়া তার কপাল পড়ল। ফাইজ বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধকে ধাক্কা দিতে বাইরে যেতে বলে, যা, আমার কাজ হয়ে গেছে, তোর বোন ওয়েট করছে। শুদ্ধ ফাইজকে টেনে ধরে বলে, আমাকে উস্কে দিয়ে পালাচ্ছিস, আয় রোমান্স করে যা, আমি রেডি, আয় শোনা। ফাইজ ভুরু কুচকে তাকালো, রেগে বলে, এই বেয়াদব, আমি ফান করলাম, ছাড় আমায়। শুদ্ধ ডোন কেয়ার ভাব নিয়ে বলে, বাট আমি সিরিয়াস, দাঁড়া ইনিয়াকে জানাচ্ছি। কথাটা বলে সত্যি সত্যি ইনিয়াকে কল ধরে। ফাইজ দ্রুত শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নেয়। ততক্ষণে ইনিয়া কল রিসিভ করতে শুদ্ধ চেঁচিয়ে বলে, ইনিয়া, তোর বর আমাকে চুমু খেতে এসছে, তোর হক আমাকে দিতে এসছে, তুই চাইলে আমাকে ভিডিও কলে আয়। কথাটা বলে মুখ চেপে হেসে ফাইজের দিকে তাকায়। আসো শোনা ফাইজ, তোমার আদর না পেয়ে আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি গো, এসো। ফাইজ কটমাট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়েছে, ও সেই নিয়ে তপ দেখে চেয়েছে, অবাক হয়ে বলছে, শুদ্ধ ভাই কী হয়েছে। ভাই শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিয়ে দাঁতে যাচ্ছে বলে, আমার লাইফে বৃষ্টির আগমন করছে, তুমি ঘুমাও লিটল কুইন, আজ আমি শুদ্ধবাবুকে একটু আদর করবো। অভিমান ভেঙে একটা আবদার করছে, পূরণ না করে থাকতে পারছে না, বাই লিটল কুইন বলে কল কেটে। শুদ্ধ হাসছে। ভাই শুদ্ধের ফোন বেডের উপর ফোন ছুঁড়ে সত্যি সত্যি শার্টের বোতাম খুলতে লাগলো। শুদ্ধ চোখ বড় বড় করে বললে, আমতা আমতা করলে, কী করছিস, আমি নিষ্পাপ বাচ্চা। ফাইট কটমার দৃষ্টিতে তাকে দাঁতে তাচ্ছে বলে, তোকে পাপি বানাবো আমি, আয় সোনাবাবু। শুদ্ধ লজ্জা পাওয়ার ভান করে 2 হাতে মুখ ঢেকে বলে, যা দুষ্টু, আমি লজ্জা পাচ্ছি। ফাইজ রেগে বলে, বেয়াদব, তোর লজ্জা আমি ভাঙাচ্ছি। কথাটা বলে এগিয়ে যেতে শুদ্ধ চিংড়ি মাছের মধ্যে লাফ দিয়ে ব্যালকনিতে যেয়ে ফাইজ শুদ্ধ ট্রাউজার টেনে ধরে। শুদ্ধ দ্রুত হাতে তার ট্রাউজার, আয় হায় আল্লাহ, বোনের ইজ্জতের নজরে দিতে লজ্জা করে না, ছ্যা ছ্যা, কী দিনকাল আসলো। ও মাগো ভাড়া, দেখো তোমার ভাই আমার তোমার হকের জিনিস নিচ্ছে। ভাই শুদ্ধ ট্রাউজার ছেড়ে দিল, সে 3-4টে বোতাম খুলছিল, সেগুলো লাগালো। শুদ্ধ কাণ্ড দেখে হাসছে। শুদ্ধ 2 হাতে ট্রাউজার ধরে আছে, কি বেয়াদব ভাবা যায়, তার সম্পদে হাত দিতে যাচ্ছিল। ফাইজ বেরিয়ে যেতে যেতে শুদ্ধ হঠাৎ ফাইজের সামনে দাঁড়িয়ে ফাইজের উপর গালে আগের মতো একটা জোরে খাটিয়ে থাপ্পড় দেয়। ফাইজ এবার অনেক বেশি অবাক হয়ে তাকায় শুদ্ধ দিকে, বিস্ময় করে বলে, মারলি কেন। শুদ্ধ রেগে বলে, লেট করে আসলি কেন। কথাটা বলে ফাইজকে শক্ত করে জড়িয়ে দিয়ে বিষাদ করে বলে, তোর আরও আগে অবসর ছিল ফাইজ, আমার দম বন্ধ লাগছে, তুই লেট করলি। প্রথম থাপ্পড়টা লেট করে আসার জন্য, দ্বিতীয়টা না বোঝার জন্য। ফাইজ মেদে হাসলো, কিছু বলল না। তারেক রহমান মায়েরাকে শুদ্ধর বাড়ি থেকে নিয়ে আসতে মায়েরা ধীরে ধীরে এগিয়ে যায় ইরফানের রুমে। তিনা বেগম তারেক রহমানকে অনেকবার বলেছিল মায়েরা থাকুক, কিন্তু মায়েরা নিজেই তিনা বেগমকে না করে দিয়েছে। তার কেন যেন ভালো লাগছে না, যেন কেন যেন খুব ডিস্টার্ব, কিছু ভালো লাগছে না। ইরফানের উপর ভীষণ অভিমান করে ইরফান তাকে হাসপাতালে নিয়ে যায়নি, আবার এখন শুদ্ধ ভাইয়ের বাড়িতেও নিতে আসেনি। এতগুলো তো ইরফান সবসময় করে না, মায়েরা কখনো এসব ভাবেনি, কিন্তু আজ হঠাৎ ইরফানকে পাশে না পেয়ে ভীষণ অশান্তি লাগছে। মায়েরা দরজা ঠেলে ভিতরে দৃষ্টি দেয়, তখনই ইরফান তার ঘরের দরজার ভেতরে যে রুমটা আছে সেই রুম থেকে বেরিয়ে এসে মায়েরাকে দেখে ইরফান দরজা লক করে মায়ের দিকে এগিয়ে আসে। মায়েরা পিট পিট করে ইরফানের দিকে চেয়ে আছে।
ইরফান হঠাৎই পায়ের গতি বাড়িয়ে মায়েরাকে টেনে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মায়েরা স্তম্ভিত হয়ে যায়। মেয়েটা বুঝতে পারেনি মায়েরা শান্ত। প্রণয়ের অমল কাব্য, পর্ব 11, পুরো গল্প প্লেলিস্টে।